আমেরিকাতে ডক্টরদের মধ্যে 44% অবিসিটিতে ভুগতেছে, ওভারওয়েট। সুগার তো পয়জন, জেনে বুঝে কিন্তু আপনি খাচ্ছেন। উনি বলেছিল যে আমি আমার জীবনে যা যা কিছু করেছি এটার জন্য যেমন আমি পাওয়ারফুল, আমি খুব প্রাউড ফিল করি। আমি আমার জীবনে যা যা কিছু করি নাই তার জন্য আমি আরো বেশি প্রাউড ফিল করি। রাইট। আল্লাহ পবিত্র কোরআনের সূরা হিজরে স্পষ্ট করে বলেছেন যে নিশ্চয়ই তোমার রবের কাছে আছে সকল বস্তুর রত্ন ভান্ডার। যেহেতু স্পিডোমিটার 20 বা 40 এর বেশি তুলে যাবে না। সেম এজ আল্লাহ তাআলা আপনার ব্রেনের মধ্যে এই ফাংশনালিটি দিয়ে রাখছে। আমি সবসময় কথাটা বলি যে জীবনে সফল হতে গেলে মন যা চায় তা না করে যা করা দরকার তা করে। আমি হেলথের এক লাইনের একটা দিয়ে দিই আপনাদের, স্ট্র্যাটেজি দিয়ে দিই যেটা দিয়ে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন। ইট লেস, মুভ মোর। আসসালামু আলাইকুম সবাইকে। সারা দেশের যে যেখান থেকে আমাদের এই পডকাস্টটি দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই স্পেশাল এপিসোডে। আমি জানি আপনাদেরকে না বললেও আপনারা পুরো পডকাস্টটা অনেকেই মনোযোগ দিয়ে শুনবেন এবং নোটও করবেন, কারণ আজকের আলাপ আলোচনা হবে অনেক বেশি ইন্টারেস্টিং। আমাদের গেস্টই অনেক বেশি আপনারা জানেন, সবাই চেনেন এবং বহুল পরিচিত, সারা দেশ ওনাকে চেনেন কোচ কাঞ্চন নামে। অনেক ব্যস্ততার মাঝে আমরা কাঞ্চন ভাইকে গত বছরের মতো এবছর রাজি করিয়েছি। এর কারণ আপনারাই কিন্তু আমাদের এর আগের ভিডিওতে যেখানে আমরা কাঞ্চন ভাইয়ের বই নিয়ে কথা বলেছিলাম সেখানে কমেন্ট করেছিলেন যে আরেক দফা আপনারা কাঞ্চন ভাইয়ের সাথে একটা পডকাস্ট আড্ডায় বসতে চান। অনেক ব্যস্ততা, সেই ব্যস্ততার মাঝখানে কাঞ্চন ভাই আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কেমন যাচ্ছে আপনার ব্যস্ততা? ব্যস্ততা আছে, চেষ্টা করছি সোসাইটির জন্য, মানুষের জন্য ইম্প্যাক্টফুল কাজ করতে। ইভেন আজকেও 4টা মিটিং শেষ করে এই প্রোগ্রামে আসা। আচ্ছা, আমি বুঝলাম যে আপনি 4টা মিটিং করেছেন। আমরা কিন্তু আজকের পডকাস্টটা বেশ ইনফর্মাল রাখতে চাচ্ছি। মানে আমরা চাচ্ছি যে খুব বেশি ফর্মালিটি থাকলে মনের কথাটা বের হয়ে আসাটা কঠিন, তাই না? কি কি মিটিং করলেন? এর মধ্যে নতুন একটা মিটিং ছিল। আমি হ্যাপিনেস ইন্টেলিজেন্স একটা একাডেমি আছে ইন্টারন্যাশনাল, আমি হ্যাপিনেস নিয়ে কাজ করি। এই বছর অক্টোবরের 4 তারিখে এটার ব্যানারে আমরা একটা লিডারশিপ সামিট করতেছি, যেটা মিরপুর ইনডোর স্টেডিয়ামে হবে, অলমোস্ট 7,000 পার্টিসিপেন্ট নিয়ে। তো এই প্রোগ্রামটা মোস্টলি ফর স্টুডেন্টস যারা আসলে আগামী দিনের লিডার হয়ে উঠতে চায় ওদের জন্য এটা। এর বাইরে আমাদের একটা রিসোর্ট করতেছি, হ্যাপিলি নামে আমার একটা প্রজেক্ট আছে যেটা দিয়ে এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই, হ্যাপিনেস ইজ এ প্লেস। সো এটা একটা গ্লোবাল চেইন, এটা বাংলাদেশ থেকে আমরা শুরু করতেছি। এটা অলমোস্ট প্রায় 500 বিঘার একটা প্রজেক্ট, আমরা আজকে এটা ফাইনাল করলাম। সো কংগ্রাচুলেশনস অন দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। গত বছর আপনার সাথে যখন আড্ডায় বসেছিলাম আপনি বলেছিলেন যে ইউ আর স্টিল আ লার্নার, ইউ আর স্টিল আ স্টুডেন্ট। আপনি এখনো পড়ছেন, তো আপনি কি আজও পড়ছেন, এখনো পড়ছেন? অবশ্যই, কারণ হচ্ছে আমি এটা বিলিভ করি, আই হোপ আমার অডিয়েন্সটা এটা খুব ভালো রিলেট করতে পারবে। আমি যতটুকু সফলতা এখন এনজয় করছি বা যতটুকু ইম্প্যাক্টফুল কাজ এখন করছি, আমি যদি লার্নিংয়ে না থাকি আমি আমার আজকের অবস্থানটা ধরে রাখতে পারবো না। কারণ উই আর লিভিং ইন দ্য ফাস্ট পেস ওয়ার্ল্ড, যেখানে আসলে প্রতিনিয়ত পৃথিবী বদলে যাচ্ছে। যেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে যে আমরা আমাদের বিজনেসের স্টুডেন্টদেরকে ফার্স্ট সেমিস্টারে যা শিখাই ওরা সেকেন্ড সেমিস্টারে উঠতে উঠতে এটা ব্যাকডেটেড হয়ে যায়। সো এভরি নাও অ্যান্ড দেন ওয়ার্ল্ডের সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনাকে লার্নিংয়ে থাকতেই হবে, মানে আপনি বাধ্য আসলে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আদারওয়াইজ আমি আমার বর্তমান জায়গাটাই ধরে রাখতে পারবো না, হারিয়ে ফেলবো। আচ্ছা, আপনি যেহেতু হ্যাপিনেস কোচ, আমি আপনার কাছে গত বছর থেকে ভাবছি একটা প্রশ্ন করব। জি, তো সেটা আমি আমার অডিয়েন্সের সামনেই করব ভাবছি। আমি সাহিত্যের ছাত্র, সাহিত্যের ছাত্র হওয়ার সুবাদে আমার বেশ কিছু ফিলোসফি নিয়ে পড়তে হয়েছে। তার মধ্যে খুবই সাংঘাতিক একটা ফিলোসফি হচ্ছে নাইহিলিজম। এটা হচ্ছে যে মডার্ন, আপনি বললেন না, বদলে যাওয়া দুনিয়া, ফাস্ট পেস দুনিয়া, প্রতিনিয়ত আমরা একজন মানুষের সাথে কথা বলছি, কথা বুঝতে পারছি না, কানেক্টিভিটি হারিয়ে ফেলছি, লং টার্ম মেমোরি ধরে রাখতে পারছি না। তো এই বিষয়টাকে না নাইহিলিজমের দৃষ্টি থেকে দেখলে আমরা আসলে মানে খারাপের দিকে যাচ্ছি, সবকিছু মিনিংলেস, তাই না? আমরা খারাপের দিকে যাচ্ছি, কোনো মানে খুঁজে পাচ্ছি না। একজন তো নিশ্চয় তো বলেই ফেললেন যে গড ইজ ডেড, হ্যাঁ, মানে ঈশ্বর মারা গেছেন। তো আপনার কাছে এই মডার্ন পেস দুনিয়াটাকে কেমন লাগে? এটাও বলেছেন উই কিলড হিম, মানে আমরাই মেরে ফেলেছি, এটা ওনার দৃষ্টিভঙ্গি। তারপরে সাংঘাতিক দৃষ্টিভঙ্গি, এবং এটা পড়লে আসলে এই ফাস্ট পেস দুনিয়াটাকে বেশ কষ্টদায়ক মনে হয়। অ্যাজ হ্যাপিনেস কোচ আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এবং বলা চলে আমার পছন্দের একটা জায়গা। দের ইজ এ কি বলে ন্যারেটিভ গ্যাপস হিয়ার, বিকজ আমরা হ্যাপিনেসকে মনে করি শুধু অলওয়েজ প্লেজারেবল ইমোশনস। আচ্ছা, এইটা হচ্ছে একটা বড় সমস্যা।
এবং এই প্লেজারেবল ইমোশন ভাবার কারণে আমরা সবসময় আনন্দে থাকবো, শুধু ঘুরবো, শুধু লাইফে ভালো ভালো জিনিসপত্র ঘটবে, এইটাকে আমরা হ্যাপিনেস মনে করি। বাট আমার হ্যাপিনেসের ডেফিনেশনটা খুবই আনপপুলার বাট খুব ইফেক্টিভ। সেটা হচ্ছে হ্যাপিনেস ইজ অ্যাকসেপ্টিং আনহ্যাপিনেস। আরে বাপরে, সেটা কিভাবে? লাইফে আমাদের আসলে মোর অর লেস 4টা অপশন। অপশন নাম্বার 1 পেইন, অপশন নাম্বার 2 পেইন, অপশন নাম্বার 3 পেইন, অপশন নাম্বার 4 পেইন। লাইফ ইজ অল অ্যাবাউট পেইন, মানে আপনাকে আসলে পেইনের মধ্যেই থাকতে হবে। এবং আমি রিসেন্টলি একটা বই লিখতেছি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য, সো অডিয়েন্সের জন্য শেয়ার করা, এটা এখনো কোথাও আমি এখনো বলি নাই, ইভেন আমাদের টিমরাও আমরা তো শুনতে চাই। সো এটা একদম আনকরা, একদম নতুন একটা ইনফরমেশন। সো আমি হ্যাপিনেসের যে স্পেলিংটা আছে, ওকে, এইটাতে আমি একটা এ যোগ করেছি। তো আমার কাছে মনে হয়েছে যে এটা মিসিং আসলে, এবং এই এটা যোগ করে বইটার নাম দিয়েছি হ্যাপিনেস। মানে হ্যাপিনেস বলতেছি, এটার এইচ এ ডাবল পি এরপরে একটা এ দিচ্ছে, ওখানে পেইন হয়ে যাচ্ছে, বিকজ এভরি নাও অ্যান্ড দেন আপনার হ্যাপিনেসটা আসলে পেইনের বিপরীতেই অপেক্ষা করছে। আল্লাহ তাআলা তো বলছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, কষ্টের সাথে সুখ। এবং উনি এটাও বলেছেন যে সূরা আত-জারিয়াতে বলেছেন যে আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো আমরা জোড়ায় জোড়ায় বলতে শুধুমাত্র নারী পুরুষ এরকম বুঝি, লিঙ্গ বুঝি, বাট জোড়া বলতে আসলে হ্যাপিনেসের পাশের জোড়াটা পেইন। সো আপনি যখনই হ্যাপিনেসটাকে অ্যাকসেপ্ট করতে যাবেন আপনাকে কিন্তু পেইন নিতে হবে। সো ইফ ইউ এমব্রেস দ্য পেইন, হ্যাপিনেস ফলোস। ইফ ইউ চেস ফর হ্যাপিনেস, পেইন ফলোস, আচ্ছা, সাফারিং ফলোস। সো পেইন ইজ ইনএভিটেবল অ্যান্ড সাফারিং ইজ অপশনাল। ওকে, তো পেইনটাকে আপনি যখন অ্যাকসেপ্ট করছেন, এটা তখন হ্যাপিনেসে কনভার্ট হচ্ছে। আর পেইনটাকে আপনি যখন বাদ দিয়ে হ্যাপিনেসকে চেস করছেন, তখন পেইনটা হয়ে যাচ্ছে সাফারিং, আচ্ছা, মোর ডেঞ্জারাস দেন পেইন। সো সে আমি যদি একদম সহজ এক্সাম্পল দিয়ে অডিয়েন্সের জন্য বলি, সে আমি একটা ফিট বডি চাচ্ছি, যে ফিটনেস ঠিক থাকবো, তাহলে আমাকে ফিট থাকার জন্য অ্যাকসেপ্ট করতে হবে পেইন। পেইন নাম্বার 1, আমার বডিকে মুভ করাইতে হবে। রাইট, প্রতিদিন সকালে উঠে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার অর 45 অর 1 আওয়ার আপনাকে বডির মধ্যে পেইন দিতে হবে। হ্যাঁ, আপনাকে লোহা লক্কর উঠাইতে হবে জিমে গিয়ে, অথবা বডি যেভাবে প্রেশার ফিল করে আপনাকে হয় দৌড়াইতে হবে, অথবা জাম্পিং জ্যাক্স করেন, যেটাই করেন। এই যে অ্যাক্টিভিটিটা করলেন, এটা কি? এটা কনশাসলি আপনি পেইনটাকে রিসিভ করলেন, অটোমেটিক্যালি আনকনশাসলি আপনি ফিটনেসটা পাচ্ছেন। তাহলে কি আমার পেইনের বিপরীতেই আমার ফিটনেসটা, মানে ফিটনেসটা তো আমার হ্যাপিনেস, যে আমাকে দেখে মানুষ ফিট বলবে, আমি মোর এনার্জি ফিল করব, এই পেইনটা আমরা নিচ্ছি। দেন সারাদিন ব্যাপী আপনার ফিটনেসের পেইন কি? আপনি সুগারের কোনো কিছু খেতে পারছেন না, আপনার সামনে মিষ্টি, কেক, চকলেট, তো এইটা খেয়ে ফেললেন, মানে কি? ওই যে হ্যাপিনেস চেস করলেন, আমার পরিশ্রমটা এইটা আনকনশাসলি আপনার তখন ভুঁড়িটা বড় হয়ে যাবে। এই পেইনটা হয় আপনাকে ভুঁড়ি বড় হওয়ার পেইনটা নিতে হবে, অথবা আমার মজার মজার মুখরোচক খাবার না খাওয়ার পেইনটা নিতে হবে। আইদার ওয়ে ইটস পেইন, দুই দিকেই পেইন। কিন্তু ওই যে আমি কেন বলছি 4টা অপশনই পেইন। হয় আপনাকে ভুঁড়ি নিয়ে ঘোরার পেইনটা মানুষ দেখে বলবে এরকম হয়ে গেছে কেন, বডি ঠিক করো, এটা করো, এই পেইনটা নেবেন। অথবা আপনি সকালবেলা এক্সারসাইজের পেইনটা নেবেন, অথবা ওই যে কম খাওয়ার, সুগার খাওয়ার হ্যাপিনেসটা আমি নিলে এটার বিপরীত পেইনটা আমাকে নিতে হবে অসুস্থতা, ডিজিজ, এবং যেটা ওয়ার্ল্ড ওয়াইড এখন র্যাপিডলি বেড়ে যাচ্ছে। আপনাকে খুবই ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দিই, আমেরিকাতে ডক্টরদের মধ্যে 44% ওবেসিটিতে ভুগতেছে, ওভারওয়েট। ডক্টররা এটা কি তারা সময় পাচ্ছে না, অনেক ব্যস্ততা, তারা এই পেইনটা নিচ্ছে না, হয়তো সুগার খাবার খেয়ে ফেলতেছে, এক্সারসাইজটা, ওই যে পেইনটা অ্যাকসেপ্ট করতেছে না কনশাসলি, আনকনশাসলি সে ওবেসিটিটা অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে। সো আপনি যদি কনশাসলি পেইনটাকে রিসিভ না করেন, আনকনশাসলি আপনার লাইফে সাফারিং চলে আসবে। তাহলে আপনি কোনটা নেবেন? আমি কিন্তু আপনার একটা সাজেশনের কারণে আমার ক্ষতি হয়েছে। জি, ক্ষতিটা কি হলো? আপনি বলেছেন যে অবশ্যই কোনো না কোনো একটা কাজ সম্পাদন যদি সাকসেসফুলি হয় তাহলে নিজেকে গিফট করতে, তাই না? এখন আমি এটা ফলো করেছি, করার পরে যেটা হয়েছে, আমার তো আপনার মতো অত ব্যস্ততা না হলেও বেশ ব্যস্ত সময় যায়। দেখা যাচ্ছে কোনো একটা কাজ সাকসেসফুলি কমপ্লিট হলো, মনের মধ্যে একটু খুশি লাগতেছে, আমি কিছু একটা খেয়ে নিচ্ছেন, সেটা কি সুগারি জিনিস, এবং দেখবেন চারদিকে শুধু সুগার। হ্যাঁ, ইভেন নিউট্রিশাস বার নামে যেগুলো বিক্রি হচ্ছে ওগুলো তো দেখবেন প্রচুর 25%, 44% পর্যন্ত সুগার দেওয়া হচ্ছে। তাহলে আমরা হেলদি ট্রিট দিতে হবে।
হেলদি ট্রিট, এটা তো মন চায় না, মন তো চায় যে এখন আমার এখন নুডলস খেতে ইচ্ছা করছে। দুই দিকে পেইন, আপনি নুডলস খাওয়ার হ্যাপিনেসটা নিলে ডিজিজের পেইনটা নিতে হবে। খেয়াল করে দেখেন লাইফে, চিন্তা করে, এভরিওয়্যার দেয়ার ইজ এ পেইন। হয় আপনাকে কনসিয়াসলি পেইন নিতে হবে অথবা আনকনসিয়াসলি আপনি সাফারিং নেবেন, মোর ডেঞ্জারাস দেন পেইন। তাহলে আপনি কি সাফারিং নেবেন নাকি পেইন নেবেন? সো আপনি, ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মজা করে যদি কনসিয়াসলি পেইনটা নিয়ে দেন যে আমি এভরিডে 30 মিনিটস এক্সারসাইজ করবো অ্যাটলিস্ট, কনসিয়াস পেইনটা নিলেন, তাহলে আনকনসিয়াসলি আপনি ফিট বডিটা পাচ্ছেন। আপনি কনসিয়াসলি ফুড ইনটেক করার সময়, কারণ আসলে লাইফ ইজ অল অ্যাবাউট ইনটেক, দুইটা জায়গায় ইনটেক হয়, একটা হচ্ছে আপনি মুখ দিয়ে কি দিচ্ছেন, আর একটা হলো ব্রেন দিয়ে কি দিচ্ছেন। দিস ইজ অল অ্যাবাউট লাইফ। আপনি এইখান দিয়ে ভেতরে যা দিচ্ছেন এটা ডিফাইন করবে। দেখেন আমরা যে খাবারগুলো খাই, আমাদের খাবারগুলো আসলে 3টা বাকেটে জমা হয়। বাকেট নাম্বার 1 এন্টারটেনমেন্ট, বাকেট নাম্বার 2 এডিকশন, বাকেট নাম্বার 3 নিউট্রিশন। ওকে, সো আপনি খাবারটা কি এজ এ এন্টারটেনমেন্ট হিসেবে খাবেন, তাহলে এই এন্টারটেনমেন্ট নিলে তাহলে ডিজিজের পেইনটা নিতে হবে, কমন ওইটার সাথে এটা ফ্রি পাবেন। আর আমি যদি বাকেট 1 এর এন্টারটেন, ওই যে আপনি নিজেকে সুগার, ওই কেক কাটে, আপনি চিন্তা করে দেখছেন যে কি পরিমাণ কেক বিক্রি হয় ঢাকা শহরে এখন, প্রচুর প্রচুর প্রচুর। আপনি দেখবেন যে বিড়ালের জন্মদিন, কুকুরের জন্মদিন, অফিসের জন্মদিন, ম্যারেজ ডে, তারপরে হচ্ছে অ্যানিভার্সারি, এরপরে হচ্ছে বার্থডে, সবকিছু হইলেই শুধু কেক আর মিষ্টি খাচ্ছি। সুগার তো পয়জন, জেনে বুঝে কিন্তু আপনি খাচ্ছেন। তাহলে এই পয়জন আলটিমেটলি আপনাকে কি দিচ্ছে? পেইন দিচ্ছে। সো আপনি এই হ্যাপিনেসটা নেবেন নাকি হেলদি থাকার হ্যাপিনেস, ডিসিশন ইজ ইয়োর্স। লাইফটা আসলে কি, ইটস অল অ্যাবাউট চয়েস। দ্য চয়েস কনসিয়াসলি ইউ মেক টুডে শেপিং ইউর টুমোরোজ। আজকে যে চুজটা করতেছেন টুডে, এটা আপনার টুমোরোকে শেপিং করছে। সো আপনি বিদ্যুৎ বয়স পর্যন্ত আসলে ফিটনেসে থাকবেন নাকি ওই ডিজিজটা নেবেন, এই ডিসিশনটা আপনি আজকে নেবেন। দ্যাটস হ্যাপিনেস, অ্যাকসেপ্ট দ্য পেইন। এভরি সাকসেসফুল পিপল হ্যাজ পেইন। এখন এই ফাস্ট পেস দুনিয়াতেই আমরা ছিলাম আলাপ আলোচনায়, পেইন আর হ্যাপিনেসের হিসাবটা আপনি খুব ভালো ধরেছেন, খুব ভালো বুঝলাম, নতুন একটা ফিলোসফি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি টাইমটা কিভাবে ম্যানেজ করব ফর আন্ডারস্ট্যান্ডিং এন্ড লুকিং ওভার। প্রশ্ন এটা গত শতাব্দী পর্যন্ত টাইম ম্যানেজমেন্ট কাজ করছে, এই শতাব্দীতে ইটসেলফ টাইম ম্যানেজমেন্ট কাজই করে না। বিকজ আপনার আসলে টাইম ম্যানেজমেন্ট করার দরকার নেই, আপনার করতে হবে ব্রেইন ম্যানেজমেন্ট। না, আমি যখন টেম্পটেশন ম্যানেজমেন্ট, আমরা সবসময় রাতের বেলায় টু ডু লিস্ট করে বা সকালবেলা টু ডু লিস্ট করে এগুলো করবো, কিন্তু যে জায়গাটা আমরা মিস করে যাই, নট টু ডু লিস্টটা করি না, কি করবো না। এখন সে আপনি প্ল্যান করছেন আমি বই পড়বেন, বই না পড়ে পড়তেছেন ফেসবুক আর কি। আচ্ছা, তাহলে ওই টাইমটা তো খেয়ে ফেলতেছে। নট টু ডু আপনি যদি লিখে রাখতেন যে এটা করবো না, এটার কারণে আমার মূল টাইমটা নষ্ট হয়ে যায়। সো ইটস অল অ্যাবাউট টেম্পটেশন ম্যানেজমেন্ট। অর্থাৎ আমার সামনে কেক, পেস্ট্রি, সুগারের অনেক মজার কিছু রাখছেন, বাট আমি এই টেম্পটেশনটা ম্যানেজ করতে শিখে গেছি, আমার ব্রেনকে আমি এইভাবে ট্রেন আপ করেছি। আমার একটা নোটিফিকেশন আসলে আমি বইটা রেখে ওই নোটিফিকেশনের পেছনে দৌড় দিচ্ছি না, রাইট। বা আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আমি ফোকাসড হইতে, কারণ আমরা মোমেন্টাম নিয়ে আমি আমার এই বইটাতে লিখছি ব্রেন ব্যালেন্স ইকুয়াল টাইম। আমি এই বইটা তো, আপনি যখন কন্টিনিউয়াসলি একটা কাজ করেন, একটা রকেট যখন মাটি থেকে মাত্র 10 ফিট উপরে ওঠে, তার অলমোস্ট 50% এনার্জি অ্যান্ড ফিউয়েল ওইখানে শেষ হয়ে যায় 10 ফিট উঠতে। বাকি হাজার হাজার লাখো কিলোমিটার কিন্তু বাকি অর্ধেক ফুয়েল অ্যান্ড এনার্জি দিয়ে সে পৌঁছায়। এখন এই রকেটটা 10 ফিট উঠানোর পর আবার যদি বলে না সামথিং ইজ রং, তোমরা একটু নামাও, ও 10 ফিট উঠে নামছে, ওর ফুয়েল শেষ, রাইট, আর উঠতে পারতেছে না। দ্যাট ইজ কল্ড মোমেন্টাম। আপনি যখন কোনো একটা কাজ একটানা করতে থাকেন, আপনার মধ্যে একটা দারুণ মোমেন্টাম ক্রিয়েট হয়। এখন আপনি যখন ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন, টেম্পটেশন ম্যানেজ করতে পারছেন না, তখন ওই কাজটা কিন্তু খুব মোমেন্টামের সাথে, আপনি গতির সাথে করতে পারছেন না। দ্যাটস ওয়াই আপনার আলটিমেট রেজাল্ট আসতেছে না। একটা নিয়ে একটা রিসার্চ হয় ব্রেন সায়েন্সের উপরে, যেই রিসার্চে দেখানো হয় সে আপনি একটা বই পড়ছেন, অথবা আপনি অফিসের জন্য একটা ব্রেন স্টর্ম করছেন, অথবা একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন। সো আমাদের ব্রেইনের মধ্যে প্রত্যেকের একটা ইন্টারেস্টিং প্রাণী বাস করে, এটা নাম হচ্ছে মাংকি। হ্যাঁ, আরে বাপরে, সবার ব্রেনের মধ্যে একটা বান্দর আছে, সে বান্দর সারাক্ষণ শুধু লাফায়, বান্দরের কাজই লাফানো। বই একটা পড়তে বসছেন, এটা তো ফ্ল্যাট একটা জিনিস, ও বলতেছে যে বই পড়তে অনেকক্ষণ পড়ছো, তুমি একটু নোটিফিকেশন দেখে আসো। হ্যাঁ, দেখো ওই যে টুম করে একটা মেসেজ আসছে, গভর্নমেন্ট ইনফো, ইউসুফ সাহেব মেসেজ পাঠিয়েছে, পড়ে দেখি সরকার আমাকে কি লিখবে। এরকম গুরুত্ব দিয়ে আমরা ওই যে, আপনি জাস্ট হয়তো 2 মিনিটের জন্য ফেসবুকে ঢুকছেন, বিশ্বাস করেন আপনি 2 ঘন্টা পর বেরোচ্ছেন। রিল দেখা শুরু করলে তো ওটা থামেই না। আপনাকে যদি জিজ্ঞেস করে যে 2 ঘন্টা আপনি কি করছেন, জানেন মানুষ বলতে পারে না যে আমি কি করছি। প্যারালাইজড ব্রেইন বিকাম প্যারালাইজড। এখন এটা আমরা কেন, এই যে
বইটা রেখে আপনি 2 মিনিটের জন্য ঢুকলেন না, আবার যখন বই পড়ায় আসতেছেন আপনার ব্রেইনটা আগের স্টেটে আসতে 23 মিনিট 15 সেকেন্ড সময় নেয়। রাইট, আমরা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। আপনি চিন্তা করে দেখেন ব্রেইনে ওই যে নতুন 2 মিনিটের জন্য হোয়াটসঅ্যাপ বা ফেসবুক চেপে অথবা একজনের সাথে কথা বলে আবার কামব্যাক করে ওই কাজটাতে ফিরার পরে ব্রেইনটা আগের ওই 2 মিনিটের ডেটাগুলো ডিলিট করে ব্রেইনকে আগের অবস্থায় প্রস্তুত করতে 23 মিনিট 15 সেকেন্ড সময় নেয়। তার মানে আপনার আসলে ডিস্ট্রাক্টেড টাইম কতটুকু? 25 মিনিট প্লাস। আপনি তো ভাবলেন 2 মিনিট ফেসবুক চাপছি, সমস্যা কি? সো এই যে যারা স্টুডেন্টরা অনেকে হয়তো শুনছে, তো আমরা যখন পড়তে বসবো একটা না একটু পড়ি ফোকাসড, হ্যাঁ দেখবেন যে প্রথম 5-10 মিনিট মনে হবে এটা চাপি ওইটা চাপি। ওই যে মাঙ্কি ব্রেনকে একটু খাঁচায় বন্দি করতে হবে। এটা তো একদিনে হবে না। 3টা পার্ট আমি আমার বইটাতেও লিখছি। নাম্বার 1 হচ্ছে সেইজ ব্রেন, ঋষি অর্থাৎ ওয়াইজ ব্রেন, যেটা আমাদেরকে সবসময় ভালো পথ দেখায়, ভালো কাজে ইন্সপায়ার করে, বই পড়তে বলে। আমরা কে না জানি যে বই আমাদের জন্য ভালো জিনিস পড়া উচিত, পড়ি না আমরা। হোয়ারএস টিকটক ভিডিও ঘন্টা পর ঘন্টা দেখতেছি, কারণ এটা মাঙ্কি ব্রেন, সে অলওয়েজ প্লেজারের পেছনে ছুটে বেড়ায়। আর সেইজ ব্রেনকে বিল্ড করতে পেইন নিতে হয়, বই পড়া, একটা কোর্সে জয়েন করা, অ্যাসাইনমেন্ট করা, ব্রেইনস্টর্ম করা, থিঙ্কিং করা, প্ল্যান করা, লাইফ নিয়ে বড় ড্রাইভ দেয়া, এগুলো সেইজ ব্রেনের কাজ। কিন্তু আমরা সারাক্ষণ খাওয়াচ্ছি কাকে? মাঙ্কি ব্রেনকে। ও দত্তর মতো শক্তিশালী হয়ে যাচ্ছে। এবার যখন ওরা বই পড়তে বলতেছেন বা কনস্ট্রাকটিভ কোনো আলোচনা করতে, দৌড় এগুলো রাখ। হ্যাঁ, ও তখন প্লেজারের পিছনে ছুটতেছে। সো আমাদের প্রথম কাজ এই মাঙ্কিটাকে আমাদের একটু খাঁচাবন্দি করতে হবে। এবং আমি আমাদের যখন ব্রেভ কোর্স বা আমার কোর্সগুলোতে যারা আমার কোচিংয়ে থাকে তাদেরকে আপনারা শুনলে হাসবেন, রীতিমতো আমরা কাজ দেই যে আজকে সারাদিন মাঙ্কি ব্রেন দ্বারা কতবার আক্রান্ত হয়েছেন। কেউ জানে 100 বার, 200 বার, 400 বার। সো আমরা এটা ট্র্যাকিং করে করে আস্তে আস্তে মাঙ্কি ব্রেনকে কন্ট্রোল, কারণ এটার কারণেই আমরা আসলে কাজ করতে পারি না। আপনি একটা গুরুত্বপূর্ণ সিরিয়াস ম্যাটার নিয়ে কাজ করতে মাঙ্কি ব্রেন রাখো, অনেক পরিশ্রম করছো, অনেক ক্লান্ত। এই যে আমার আগে এটা হতো যে আজকে তো 3-4টা মিটিং করলাম, আচ্ছা বাদ দিই না। কিন্তু আমি দেখলাম যে বাদ দিয়ে তো আমার লাভ না, ওই সময়টা আমি কি করবো আসলে। বরং আমি ব্রেনটাকে যত স্পেস দিব, এজন্য বলা হয়েছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কেন? ব্রেনকে আপনি যত স্পেস দিলেন, আপনি শয়তানের হাতে আপনার ব্রেনের দায়িত্ব দিয়ে দিলেন। সে আপনাকে আজগুবি বাজে চিন্তা এগুলো দিবে। ব্রেনকে যত আপনি প্রেশার দিবেন, সো আরো তীক্ষ্ণ করে কাজ করবে, আরো বেটার কাজ করবে। এবং আপনার সেইজ ব্রেন যখন শক্তিশালী হবে, এই 2টা ব্রেনের পরে আরেকটা ব্রেন আমাদের লাইফে ফাংশন করে, সেটা হচ্ছে রোবট ব্রেন, অটোমেটিক্যালি ফাংশন করে। এখন আমরা যে ফেসবুকে কখন ঢুকে যাই, আমি জানি অডিয়েন্সের প্রত্যেকে এটা কমেন্টেও জানাবেন যে কখন যে ফেসবুকে ঢুকে যাচ্ছেন, কখন ডিসকাস, আপনি কিন্তু বলতে পারবেন না, আপনার এটা কন্ট্রোলে নাই। বিকজ মাঙ্কি ব্রেন এটা কন্টিনিউয়াসলি করে করে এটা অটো হয়ে গেছে। আপনি কখন ঢোকেন আর কখন বেরোন, গুরুত্বপূর্ণ অফিসে কাজের ফাঁকে ধরেন একটা ক্লায়েন্ট আসবে বা সামথিং, একজনের সাথে মিটিং, 2 মিনিট দেরি হচ্ছে, আমরা কিন্তু পকেট থেকে ফোন বের করে, এই যে আমি দেখেছি মালদ্বীপে গেছে ফ্যামিলি নিয়ে, ওয়াইফ টাইফ নিয়ে ঘুরতে, বিচের পাড়ে বসে আছে, লাভ কি? বিচ না দেখে। হ্যাঁ, অলওয়েজ কন্টিনিউয়াসলি আমরা এটা করতেছি। তাহলে আপনি বলতেন ফাস্ট পেজ ওয়ার্ল্ডে আমরা হ্যাপিনেস কিভাবে পাবেন কিভাবে? আপনি তো অলওয়েজ প্লেজার খুঁজতেছেন। বিধায় আলটিমেটলি আপনি নেচারের কাছে গিয়েছেন, আপনি ওইখানের মানে বাতাসটা উপভোগ করেন, ঢেউয়ের সাউন্ডটা অনুভব করেন, মোবাইলটা একটু দূরে রাখেন না। সারাক্ষণ আমরা এটার ভিতরে আমাদের লাইফটাকে দিয়ে দিয়েছি, যার কারণে কিন্তু আলটিমেটলি আমাদের লাইফের কোনো গন্তব্য খুঁজে পেন এবং আলটিমেটলি আমরা সবাই আনহ্যাপি। হ্যাঁ, আমি এটা অনেক দেখেছি। তো এখন আমি যেটা বলবো, সেইজ ব্রেনকে তৈরি করেন। সাময়িক কষ্ট হবে, এক্সারসাইজও করতে চাবে না, ও সুগারি খাবার খাইতে চাবে। মাঙ্কি ব্রেন তো খালি ডোপামিন খোঁজে, ওকে একটু আপনি ট্রেন আপ করেন। এটার জন্য 21 to 66 ডেজ বলে যে একটা নতুন হ্যাবিট ফর্ম করতে। বাট আমি বলি যে এক চিল্লা দেন, অ্যাটলিস্ট 40 ডেজ কন্টিনিউ কষ্ট হলেও কাজটা করে যান। 41 নং ডেজ থেকে যেটা হবে অটোমেট হয়ে যাবে, রোবট ব্রেন ফাংশন করা শুরু করবে। এখন আপনার রোবট ব্রেন মাঙ্কি ব্রেনের দখলে চলে গেছে, বিধায় মাঙ্কি ব্রেন অটো ফাংশন করতেছে। যখন আপনি সেইজ ব্রেনকে তৈরি করবেন আস্তে আস্তে কষ্ট করে, এইটা অটো হয়ে যাবে। দেখবেন আপনি বই পড়তেছেন অটো, আপনি ভালো কাজ করতেছেন অটো, আপনি খাচ্ছেন অটো, আপনি এক্সারসাইজ করতেছেন অটো। আমি যে শুরুর দিকে যখন এক্সারসাইজ করতাম খুব পেইন লাগতো, এখন এটা না করলে ভালো লাগে না। আপনি দেখবেন নামাজ পড়তে চাচ্ছেন, ভালো লাগবে না, শুরুর দিকে কষ্ট হবে, কিন্তু এক সময় দেখবেন নামাজ না পড়ে আপনি থাকতে পারবেন না। এই ভালো অভ্যাসগুলোকে আপনি আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা শুরু করেন, একটা একটা করে ধরেন 40 ডেজ প্র্যাকটিস করে এটাকে অটোতে পাঠিয়ে দেন। আপনার কাছে এই প্রথম 40 দিনই, এরপর বাকিটা অটো ব্রেনের দায়িত্ব চলে যাবে, আপনার কিছু করা লাগবে না, অটো দেখবেন আপনাকে দিয়ে এটা করাচ্ছে। আমি শুনেছিলাম 21 দিন, আপনি এটাকে আরো বাড়িয়ে দিলেন? বাড়িয়ে দিলাম। এটা কয়েকটা গবেষণা বলেছে 21 দিন, কিছু গবেষণা বলেছে 66 ডেজ। তো আমি দুইটার মাঝামাঝি ওই আমাদের তাবলিগ জামাতের যে চিল্লা বলো, এটা মজা করে আমি বলি যে এক চিল্লা দেন,
তাহলে এটা হয়ে যাবে। রাইট সো কোনো কোনো ক্ষেত্রে এটা 21 ডেজে হয়ে যায়। সো যখন না হবে প্র্যাকটিস করলেন। আর এটা তো এমন না যে আমি 40 ডেজ করে ছেড়ে দিব, কন্টিনিউ, এটা লাইফ লং তো আমার ভালো হ্যাবিটগুলো আমার সাথে ক্যারি করতেই হবে। অবশ্যই। জি না, আমি যেটা বলছিলাম যে আমি এটা অনেক দেখেছি যে আপনি বললেন না যে আপনি মালদ্বীপে গিয়ে সি বিচে বসে ফোন স্ক্রল করতেছে। সি বিচে কই, আমরা মোবাইলের কারণে সভ্যতা থেকে দূরে সরে যাচ্ছি। 5 ফ্রেন্ড একসাথে গল্প করে, কেউ কারো দিকে চাকায় না। হ্যাঁ দোস্ত বল কি হয়েছে, হ্যাঁ এই যে মনোযোগ আবার দিচ্ছে না। আরেকটা বাতিক আছে ছবি তোলার, হ্যাঁ মানে নেচার, এত সুন্দর নেচার। আমার মনে আছে আমি বান্দরবান গিয়েছি কয়েক বন্ধু মিলে, এত সুন্দর পাহাড়। আমি খুব একটা পাহাড়ের ফ্যান না, আমার সমুদ্র ভালো লাগে, কিন্তু আমার কাছে সেদিন পাহাড়ও ভালো লাগছে। মেঘ যাচ্ছে, খানিকটা রোদ উঠেছে, কিন্তু আমি দেখছি যে আমার কিছু বন্ধু ছবি তুলছে যে আমি দেখেছি অনেকে রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে অনলি ফর মানে ব্লগ বানানোর জন্য বা ভিডিও করা ছবি। আমি এরকম অনেক কি দেখেছি যে পুরো টেবিল জুড়ে খাবার অর্ডার করতেছে, একটা শুধু ফটোশুট, সে খাবে না। কিন্তু আসলে তো আমাদের অসুস্থতা আর কিছু না। হ্যাঁ এটা ওই যে ডিজিফ্রেনিয়া বলা হচ্ছে, মানে এটা একটা ডিজিজ লেভেলে চলে গেছে। সো এই টেম্পটেশনটা যদি আমরা নিজেদেরকে এই টেম্পটেশনটাকে ম্যানেজ করতে না পারি, টাইম ম্যানেজ হবে না কোনোভাবে। টাইম তো ঘড়ির মতো করে চলবে, আপনাকে ওই কাটার কন্ট্রোলটা নিতে হবে। কোন আওয়ারে আমি কি করবো, আমার টু ডু লিস্টের সাথে আমি নট টু ডু যেই কাজগুলো, এই ব্যাড হ্যাবিটগুলো আমি আস্তে আস্তে ডিলিট করে দিই। স্টিভ জবসকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি আপনার জীবনে কোন কাজগুলোর জন্য অনেক বেশি প্রাউড ফিল করেন। সে খুবই ইন্টারেস্টিং একটা উত্তর দিয়েছে এবং খুব পাওয়ারফুল মেসেজটা অডিয়েন্সের জন্য আই হোপ রিলেট করতে পারবেন। উনি বলেছিল যে আমি আমার জীবনে যা যা কিছু করেছি এটার জন্য যেমন আমি পাওয়ারফুল, আমি খুব প্রাউড ফিল করি। আমি আমার জীবনে যা যা কিছু করি নাই তার জন্য আমি আরও বেশি প্রাউড ফিল করি, বিকজ ওই না করা কাজগুলোর কারণে সে যেই কাজগুলো করতে চেয়েছে সেগুলো করতে পারছে। সো আপনি এখন লিস্ট করে ফেলেন কোন কাজগুলোর জন্য আপনার রাইট ওয়ার্কগুলো আপনি করতে পারছেন। এইগুলো শুধু অবসলিট করে দেন জীবন থেকে, একটা করে ব্যাড হ্যাবিট লাইফ থেকে সরিয়ে দেন। আপনি স্মার্ট ফিট বডি পাচ্ছেন, সুন্দর ঘুম হচ্ছে, আপনার লাইফের যে গন্তব্যে যেতে পারছেন ধরে ধরে আপনি যেতে পারবেন। এত চমৎকার লাইফ লিড করা সম্ভব। কিন্তু আমাদের লাইফটা আসলে এভরিডে ছোট ছোট। অনেকে আমাকে বলে যে আপনি এত বড় বড় কাজ কেমনে করেন। এই যে আমরা শ্রীলঙ্কাতে প্রায় 90 পিপল নিয়ে ট্যুর করে আসলাম, যেটা বাংলাদেশের যে কোনো ট্রেনিং মানে ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশনের জন্য অনেক বড় কিছু। কিন্তু আমাদের চিন্তা মানুষকে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করানো। আমরা এই যে সেনা প্রাঙ্গণে কয়েকদিন আগে প্রায় 3,500 উদ্যোক্তা নিয়ে আমরা প্রোগ্রাম করলাম। কারণ সবার কথা এইগুলো কেমনে হয়। এই যে আমি আজকে প্রোগ্রামে জাস্ট 2 দিন আগে আমরা একটা ইফতার প্রোগ্রাম করলাম চিন্মৈত্রী সম্মেলন করে 700+ ব্রিভ মেম্বার নিয়ে। তো আমি তাদেরকে বলি যে এগুলো তো কোনো বড় কাজ আমি করি না। আমি লাস্ট 17 ইয়ার্স ধরে এভরিডে আমার করণীয় কাজ, আজকে আমার যে করণীয় কাজ এটা আমি করে যাচ্ছি। আমি গত 17 বছরে এমন কোনো দিন আমার সজ্ঞানে আসে না যেদিন আমি অন্তত আমার ব্রেনকে কোনো লার্নিং দেইনি। রাইট, এই 17 বছর আমি ওটুক করে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা করে লার্নিং দিয়ে গেছি, যেটা আমাকে এখন বেনিফিটেড করছে। সো আমরা ওই ছোট্ট কাজটাকে অবহেলা করি। মাদার তেরেসা একটা কথা আমার খুব ভালো লাগে যে আমি জানি আমার লাইফে আমি অনেক বড় কিছু করতে পারবো না, কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমি অনেক বড় মন নিয়ে করতে পারবো। সো আপনি আপনার এভরিডে এই যে রুটিন, এটার উপর ডিপেন্ড করছে আগামী দিন। আজকে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন এটা ডিফাইন করবে 10 বছর পর আপনার বডি ফিটনেস কেমন হবে। আর আজকে অনেকে বলে যে হেলথের জন্য এই ডক্টরের কাছে যাব, এই জিমে ভর্তি হব। আমি হেলথের এক লাইনের একটা দিয়ে দিই আপনাদের, স্ট্র্যাটেজি দিয়ে দিই, যেটা দিয়ে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন। ইট লেস, মুভ মোর। ওকে, আপনি সুগারটা অফ করে দেন, কার্বোহাইড্রেট কম খান, প্রোটিন, আপনার ব্যালেন্স যে নিউট্রিশনটা, ইট লেস। অতিরিক্ত খাই, গামলা ভরে আমরা ভাত খাচ্ছি, আমাদের ব্রেন ড্যামেজ করে দিচ্ছে। আমরা অতিরিক্ত সুগারের কারণে আমাদের এত বেশি ডোপামিন এই সুগার থেকে আমরা পাচ্ছি, মানে এটা তো একটা পয়জন, ব্রেন ড্যামেজ করে দিচ্ছে। সো ইট লেস, মুভ মোর, দ্যাটস ইট, মেনটেন করেন। সো এই জিনিসগুলো আমরা এভরিডে এই ছোট্ট ছোট্ট, আমি যে এত বড় বড় সিগনিফিক্যান্ট কাজ করছি, আমি বিশ্বাস করেন কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমি বড় কোনো কাজ করছি না। এভরিডে আমার আজকের করণীয় যেটা, আমি প্রত্যেকটা কাজ ধরে ধরে করি। আমার স্ট্র্যাটেজিক প্রায়োরিটির সাথে বা আমার ড্রিমের সাথে অ্যালাইন না এরকম বইও আমি পড়ি না। কারণ আপনি সব বই পড়ে কয়টা বই শেষ করবেন জীবনে? আমেরিকাতে প্রতি বছর 5 লক্ষ বই বের হয়, সবগুলো বই ইম্পর্টেন্ট, সব কি পড়বেন আপনি? না। আমি সেটাই পড়ছি যেটা আমার ড্রিমের সাথে, আমার গোলের সাথে, আমার লাইফের ইম্প্যাক্টের সাথে অ্যালাইন। এর বাইরে আমি কোনো আড্ডাতে যাচ্ছি না, এর বাইরে কোনো কিছু। তো আমি তো পৃথিবীর সব কিছু চেঞ্জ করে আমি হ্যাপিনেস নিয়ে মানুষের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। আমি একসময় সুইসাইডাল স্টেজে ছিলাম, আমি ঘুরে আসছি সেইখান থেকে। এখন চাই যে এরকম স্ট্রাগলিং মানুষগুলোকে তুলে আনতে। দ্যাটস মাই অনলি মিশন অ্যান্ড ভিশন। রাইট।
সো এর বাইরে আমার অন্য কোনো কিছু তো করার দরকার নেই। এদের নিয়ে করলেই তো আমি এক জীবন করে শেষ করতে পারবো না। এই রিলেটেড বই পড়ছি, এই রিলেটেড লার্নিংগুলো কন্টিনিউয়াস শেয়ার করে যাচ্ছি। সো আপনার সফলতাটা নির্ভর করছে আপনি আপনার ব্রেইনটাকে কীভাবে তৈরি করছেন তার উপরে। ইউর ব্রেইন ইজ দ্য সিইও অফ ইউর লাইফ, দিস ইজ দ্য। এবং আমি সবসময় বলি যে মানুষ অনেকে বলে যে আমি আমার পার্টনার দ্বারা প্রতারিত হয়েছি, আমার অনেক টাকা লস হয়েছে তার সাথে বিজনেসে গিয়ে, এটা সেটা। জানেন, মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয় তার নিজের ব্রেইন দ্বারা। সবচেয়ে বেশি প্রতারিত হয়, কারণ গত শতাব্দীতে সাকসেস অ্যান্ড ফেইলিওরের গ্যাপ ফিলার হিসেবে কাজ করতো নলেজ, স্কিল। নলেজ অ্যান্ড স্কিল ইজ নো লঙ্গার দ্য গ্যাপ। এই শতাব্দীতে গ্যাপ হচ্ছে ইনঅ্যাপ্ট। দ্যাট মিনস আমরা এই শতাব্দীতে সবাই জানি সফল, আমি জানি অডিয়েন্সের যারা যারা শুনছেন প্রত্যেকে জানে যে সফলতার জন্য কি কি করতে হবে। বলেন তো কোন মানুষটা জানে না? প্রত্যেকে জানে ফিট থাকার জন্য কি কি করতে হবে। রাইট, প্রশ্ন হচ্ছে করছি কিনা। সো আপনার সফলতা, আপনার ফিটনেস, আপনার লাইফের অর্জন, টাকা পয়সা যা আর্ন করতে যাচ্ছেন, এভরিডে রুটিনে নজর দেন। প্রতিদিন আপনি কি করছেন। আমরা স্টুডেন্ট লাইফে সবাই রুটিন বানাই। আমরা বড় হলে মনে করি যে আমরা খুব বড় সড়ো হয়ে গেছি, আমার রুটিন দরকার নাই, এভরিডে ট্র্যাকিং দরকার নাই। আমি আমার ব্রেভ কোচিংয়ে যারা ভর্তি হয়, প্রথম ক্লাসে আমি যে কাজ করাই 24 আওয়ার্স, আওয়ার বাই আওয়ার আমি রুটিন তৈরি করাই এবং এটাকে মেনটেন করাই। দ্যাটস ওয়াই এই যে 6 মান্থের জার্নিতে তারা চমৎকার একটা ট্র্যাকিংয়ের মধ্যে চলে আসে। এইটা খুবই জরুরি। আপনি এখন বড় হয়ে গেছেন, আপনার বাবা মা ধরে আপনাকে পিটাবে না, টিচার বলবে না পড়তে বস, এটা কর। আপনার অভিভাবকটা আপনি হন, এখন আপনার লাইফের কোচ আপনি হন, নিজেকে ট্র্যাকিংয়ে রাখেন। এখন বলবেন তাহলে আপনার কাছে আসবে কেন? অ্যাজ এ কোচ আমি আসলে কিছুই করি না, আমি জাস্ট ফাইন টিউন করে দিই, জাস্ট রিমাইন্ডারটা দিয়ে দিই যে না মেনটেনটা করছেন কিনা, এটা হচ্ছে কিনা, একটু জাস্ট পুশ করে দিই। ওই যে অর্কেস্ট্রাতে যেরকম একজন হাত নাড়ায়, বাজায় কিন্তু মানুষরাই, আমি জাস্ট হাত নাড়ানোর কাজটা করতেছি। এইখান থেকেই ওটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবচেয়ে জাস্ট আমার ওই কোচিং এ যারা থাকতেছে এই ট্র্যাকিংটাই জাস্ট রাখতেছি আমি, সিম্পল। রাইট, সব কিছুতে তাহলে ব্রেন থেকেই ব্যালেন্স হচ্ছে। ট্রু। আমরা ব্যাংক ব্যালেন্সের হিসাবে আরেকটু পরে আসবো। আমার মাথায় আরেকটা প্রশ্ন আসলো। আমরা তো সবসময় নিজেকে মোটিভেট করার চেষ্টা করি, বা আমাদের বয়সী যারা আছে তাদের কথা বলি। জ্যাক লাকা বিখ্যাত, অবশ্যই আপনি জানেন, ইন্টেলেকচুয়াল ব্যক্তি। উনি আমাদের ব্রেন নিয়ে অনেক কাজ করেছেন, অনেক কথা বলেছেন। তো উনি তো ব্রেনকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। তো ওনার কথা মতে, আমি এখন বিস্তারিত আলাপে যাব না, খুব শর্টে বলি, আপনিও জানেন, আপনার মনে হয় যে কনটেক্সট আপনি অবশ্যই জানেন, যে উনি বলছেন যে ছোটবেলায় আমরা বেশ কিছু বিষয় এক্সপিরিয়েন্স করি যেগুলো আমাদেরকে বড় হওয়ার পরে অবশ্যই ইম্প্যাক্ট ক্রিয়েট করে। অবশ্যই। আমি আপনার কাছে যে প্রশ্নটা এখন রাখতে চাচ্ছি, যে একটা ছোট বাচ্চা, আমরা তো একসময় প্যারেন্টস হব, বা অডিয়েন্সের মধ্যে অনেক প্যারেন্টস আছেন, সো তারা আসলে একটা ছোট বাচ্চা যেন বড় হয়ে আমরা এখন যে স্টেটে অনেকে আছি সেই স্টেট পর্যন্ত না যায়, তার জন্য কি কি করা যেতে পারে ফ্রম দি ভেরি আর্লি স্টেজ? খুবই এইখানে একটা মেসেজ আমাদের সবার খুব ক্লিয়ারলি বুঝতে হবে। আপনার নাম কি? আমার নাম নাসির তামজিদ। বা আপনার পরিচয় জিজ্ঞেস করলে তো এটাই বলেন, তাই? এটাই বলি। তো নাসির নামে তো পৃথিবীতে আরো বহু লোক আছে, এটা আপনি কেমনে হইলেন? আপনার এই বইতে ছিল এই চ্যাপ্টারটা, আমি পড়েছি। হ্যাঁ, তো আসলে এটা কেমনে হইছে? আমি যে আত্মস্থ করে নিয়েছি। একটা বাচ্চা বা আমাদের ব্রেনটা ডেভেলপ হয় 0 থেকে 7 বছর সময়। আমাদের ব্রেন তখন থেটা স্টেজে থাকে, 4 to 7 or 8 হার্জ। ওই থেটা স্টেজে ব্রেনটা থাকে একটা স্পঞ্জের মতো। স্পঞ্জ ব্রেন। হ্যাঁ, স্পঞ্জের মতো। আপনি ওই সময় ওই ব্রেনের আমাদের যে মাইন্ড আছে, সাবকনশিয়াস মাইন্ডের দরজাটা, সদর দরজাটা একদম ওপেন থাকে। রাইট। যে ইনফরমেশন দিচ্ছে ওইটা সরাসরি সাবকনশিয়াস ব্রেনে, সাবকনশিয়াস মাইন্ডে ইনস্টল হয়ে যাচ্ছে। আমার নাম যে কাঞ্চন, আপনার নাম যে নাসির, বিকজ ওই টাইমটাতে আমাদের এই নামে বারবার রিকল করা হয়েছে রিপিটেশনের ফলে আমরা এটা ফিক্সড হয়ে গেছে যে আমি মানে কাঞ্চন, নাসির বলে ডাক দিলে আপনি তাকান, কাঞ্চন বলে ডাক দিলে আমি তাকাই। আমার নামের সাথে মিল হয়ে অন্য নাম নাফিস হয়ে যাচ্ছে, আমি তাকাচ্ছি, মনে হচ্ছে আমাকে ডাকছে। সো এই জিনিসটা হয়েছে বিকজ 0 to 7 আমরা জিরো বিলিভ নিয়ে পৃথিবীতে জন্মাই। আমরা এই যে বাংলা ভাষায় এত স্মুথ কথা বলছি, ওই 0 থেকে 7-এর মধ্যে এই ভাষাটা, আমরা হিব্রু এখন বলতে পারবো না। না, সম্ভব। এখন হিব্রু বলতে গেলে আমাকে কন্টিনিউয়াস প্র্যাকটিস করে করে ওই ল্যাঙ্গুয়েজটাকে আমার সাবকনশাসে দিতে হবে। কিন্তু বাংলা কিন্তু আর আমরা কনশাসলি করি নাই। বাংলা আমরা আশেপাশে শুনে শুনে সাবকনশাসলি বিল্ড হয়ে গেছে। সো যারা বাবা মা এরা শুনছেন, এই যে 0 থেকে 7 বছরের সময়টা খুবই ক্রুশাল। এই সময় আমাদের পুরো ব্রেইনটা ডেভেলপ হয়, পার্সপেক্টিভগুলো ডেভেলপ হয়, বিলিভগুলো সেট হয়। রাইট। এখন একটা বাচ্চা দেখেন, এই যে বিলিয়নিয়ারদের ঘরে একটা বাচ্চা জন্ম নিলে কেন সে বিলিয়নিয়ারের মতোই চিন্তা করে? বিকজ তার ওই সময়টাতে ব্রেনে এই ধরনের ইনফরমেশনগুলো পায়। এখন আমাদের দেশের বাচ্চাগুলোকে আমরা যেটা করি সেটা হচ্ছে
কিছু গার্বেজ ইনফরমেশন আমরা দিয়ে দিই। দেখেন ওই 0 থেকে 7 কিন্তু আপনার কোনো লজিক্যাল মাইন্ড নাই, না না, যে যা বলতেছে সরাসরি ঢুকে যাচ্ছে এবং ঢুকে ওইটা প্রোগ্রাম করে ফেলতেছে। ওইখানে কেউ আপনাকে বলে দিয়েছে টাকা পয়সা খারাপ জিনিস, টাকার পিছনে তো দৌড়ানোর দরকার নাই, ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার দরকার নাই। মায়েরা বলে দিছে বাবা আমার শুধু ডাল ভাত খেলেই হবে। আসলে ডাল ভাত খেলে হয় শুধু? সম্ভব? এখন খাওয়ার পিছনে একজন মানুষের খরচ কত, তার লাইফস্টাইল আছে, তার আবাসনের ব্যাপার আছে, তার এডুকেশন আছে। আসলে তো বলে দিচ্ছে কিন্তু আমাদের মাথায় সেট হয়ে গেছে টাকা খারাপ জিনিস। আমরা বাচ্চাদেরকে টাকা পয়সা ধরতে পর্যন্ত দিই না। আপনি চিন্তা করে দেখছেন যে একটা মানুষ তার পুরোটা জীবন টাকা ম্যানেজ করে চলবে, তাহলে ওই 0 থেকে 7 বা ওই ছোট্ট বয়সে তাকে এটা ম্যানেজ করতে শিখান না। না, আমার আব্বা আমাকে বলতেন কি জানেন, আমি যদি বলতাম যে আমার কিছু টাকা লাগবে, আমার আব্বা বলতেন যে তোমার কি লাগবে বলো, আমি টাকা ধরতে দেওয়া যাবে মানে এত খারাপ জিনিস। হ্যাঁ, ইভেন আমাদের সমস্ত মুভি, সমস্ত বই পুস্তক, সব জায়গায় টাকা পয়সা আলা ব্যবসায়ীদেরকে খারাপ দেখানো হয়েছে। অথচ পুরো পৃথিবীটা মুভ করতেছে ব্যবসায়ীদের কারণে। আমি যে ড্রেসটা পরে আছি, ব্যবসা না করলে এই গেঞ্জিটা আমার পর্যন্ত আসতো না। আমরা যে একটু আগে ইফতারে খাবারটা খেলাম, বিজনেসম্যান এই খাবারটাকে প্রসেস করে আমার হাতে দিয়েছে। মানে আপনি দেখবেন যে শুধু আমাদের দেশে না, আমাদের দেশে দেখবেন যে এই সব সিনেমার মধ্যে জাম্বু, রাজীব, আহমেদ শরীফ, মিশা সওদাগর সব টাকাওয়ালা এবং সব খারাপ। আর নায়করা রিক্সা, জসিম সে রিক্সা ঠেলা গাড়ি চালাইতেছে। রাইট রাইট। এই যে পারসেপশনগুলো, এগুলো কিন্তু ছোট থেকে আমাদের মধ্যে বিল্ড হয় এবং বিল্ড হওয়ার কারণে আমাদের একটা রং বিলিভ ঢুকে যায় এবং আমাদের মধ্যে ঢুকানো হয় যে কোটি টাকা অনেক টাকা। ভাই কোটি টাকা এখনকার পৃথিবীতে কোনো টাকাই না। আপনি ইন্টারনেটে সার্চ দেন, পৃথিবীতে এখন ওপেন, আমার কথা বিলিভ করার দরকার নাই। 12 বছর, 16 বছর, 14 বছরের ছেলে পেলে $1 মিলিয়ন আর্ন করতেছে। আর আমরা আমাদের দেশের ছেলে পেলেরা টাকা থেকে দূরে সরে দিই। মানি ইজ এ ইম্প্যাক্ট, মানি ইজ এ এনার্জি, মানি ইজ এ টুল, এবং এই টুল দিয়ে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। সো এই 0 থেকে 7 মধ্যে মানি ম্যানেজমেন্ট শিখান বাচ্চাদের, ব্রেইনের কন্ট্রোল শিখান, কীভাবে সাবকনশিয়াস মাইন্ড প্রোগ্রাম হয় এবং এই প্রোগ্রাম কীভাবে আমাদের লাইফ লং আমাদেরকে ক্যারি করে। আমরা আমাদের বাচ্চাদের শেখানো হয়েছে যে ছেলে মানুষ তুমি, তোমার কান্না করা নিষেধ। কেন? কান্না একটা গুড ইমোশন। আপনি কষ্ট পেলে কান্না করে এটা যদি হয়, কান্নার মাধ্যমে বের হয়ে যায়, দেখবেন রিলিফ লাগে। কিন্তু আমাদের বলা হয়েছে ছেলেদের কান্না করা যাবে না। কেন? কারণ ছেলে আর মেয়ের মানুষের তো ফান্ডামেন্টালি তো ব্রেইন সেম। এই যে এরকম অনেকগুলো গার্বেজ, এগুলো বলতে গেলে আমি সারাদিন বলতে পারবো যে এত পরিমাণে গার্বেজ দেওয়া হয়েছে। কেন আপনার কাছে কোটি টাকা অনেক টাকা? বাট বিকজ সামওয়ান যার কাছে কোটি টাকা নাই, সে আপনাকে বলছে এটা অনেক টাকা। হ্যাঁ, তার কারণে সেট হয়ে গেছে যে এই টাকা, কোটি টাকা, 1 কোটি। ঢাকায় যে আমি ওই দিন দেখলাম যে গুলশানে একটা ফ্ল্যাটের বিজ্ঞাপন, 10.5 কোটি টাকা একটা ফ্ল্যাট। এবং আমি কিছু ডেঞ্জারাস ডেটা আমি দিতে চাই এই জায়গাতে। দেখেন একটা ফ্যামিলি, মিডল ক্লাস ইজ ডিসঅ্যাপিয়ারিং এখনকার পৃথিবীতে। ঢাকা শহরে আপনি দেখেন মিডল ক্লাসটা সবচেয়ে বেশি কষ্টে আছে এবং এরা গরিবরা আরো গরিব হইতেছে, আর মিডল ক্লাস তো গরিব হচ্ছে, ধনীরা আরো ধনী হইতেছে। তো কেন? বিকজ দেখেন এখন থেকে আপনি যদি মানি ম্যানেজমেন্ট বা টাকা ইনকামটাকে খারাপভাবে দেখেন, তাহলে আপনি কত ডেঞ্জারাস একটা জায়গায় যাচ্ছেন। খেয়াল করবেন 1920-তে একটা ফ্যামিলি চালানোর জন্য খরচ হতো 1 টাকা, বেসিক নিড, অর্থাৎ খাওয়া পড়া করে একটা ফ্যামিলি চালাতে। 1940-তে এই ফ্যামিলিটারই ওই বেসিক নিড ফুলফিল করতে লাগতো 10 টাকা। 1960-তে এটা হয়ে গেল 100, 1980-তে এটা হয়ে গেল 1000, 2000 সালে 10,000 টাকা ইনকাম হলে মোটামুটি ফ্যামিলি নিয়ে। হোয়াট অ্যাবাউট 2020? 2020 সালে 1 লাখ টাকা, 1 লাখ টাকা এখন বেসিক নিড 1 লাখ টাকার নিচে আপনি ফুলফিল। ঢাকায় একটা বাসা ভাড়া কত? 25 থেকে 30,000 টাকা। একটা বাচ্চাকে ভালো স্কুলে পড়াইতে গেলে কত টাকা লাগবে? তারপর আপনার ফ্যামিলির গিফট দেওয়া, এই প্রোগ্রাম, এই অ্যানিভার্সারি, এই বিয়ের অনুষ্ঠান, এই বার্থডে, সিম্পল জামা কাপড়, অসুস্থ হলে ওষুধ, লাইফস্টাইল, ঈদ, পূজা পার্বণ, পহেলা বৈশাখ, চিন্তা করে দেখেন তো 1 লাখ টাকা নিচে। হোয়াট অ্যাবাউট 2040? তো 2040 সালে এসে এই বেসিক নিড ফুলফিল করতে আপনার মাসে 10 লাখ টাকা ইনকাম লাগবে। বি অ্যাওয়্যার। আমি টাকা পয়সা নিয়ে কথা বলি, মানুষ আমাকে খুব চরম বাজে, বাট আমি টাকা নিয়ে কথা বলাটা যদি খারাপ হয়, তাহলে টাকা ছাড়া আপনি পৃথিবীতে চলেন একটা দিন। এভরি নাও অ্যান্ড দেন যে জিনিসটা আপনার লাগে, এটাকে আপনি কেন ব্রেইনে সেট করতেছেন এটা খারাপ জিনিস। তো এই ব্যাপারটাকে প্রপারলি, ইভেন এটাকে আমি শুধু ভালো বলতেছি না, মানি ইজ স্পিরিচুয়াল, মানি ইজ এনার্জি, যেটা দিয়ে, এই টুল দিয়ে আপনি অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। এখন অনেকে বলে যে টাকা মানুষকে খারাপ বানায় ফেলে। না, গরিব মানুষও খারাপ আছে, বড় লোকও খারাপ আছে, দুই পক্ষেই আছে। টাকা মানুষকে খারাপ বানায় না, টাকা মানুষকে রিভিল করে আপনি ভালো না খারাপ।
একটা মানুষ ভালো না খারাপ এটা বোঝার জন্য তার হাতে টাকা দেন, এটা পাওয়ার পরে সে যা করবে তাতে বুঝতে পারবেন লোকটা ভালো না করবে। গরিব মানুষ কি শশার মধ্যে রং মিশাচ্ছে না? গরিব মানুষ রাস্তায় বসে ভেজাল প্রোডাক্ট বিক্রি করতেছে না? এই কনসেপ্টগুলো একটু, এই গার্বেজগুলো যদি আমাদের ছেলেপেলে থেকে দিয়ে দিই, ওরা বিগ ড্রিম দেখবো। আমি ড্রিম দেখি, ব্রিটিশ একসময় শাসন করতে যখন আসছে, বাংলাদেশ ছিল পৃথিবীর 10টা ধনী দেশের মধ্যে একটা, বাংলাদেশ সাবকন্টিনেন্ট 7ম ধনী দেশ, সেখান থেকে আরো আগে নাম্বার 1 ছিল। হ্যাঁ, আমি বিশ্বাস করি এই কনসেপ্ট যদি আমরা এখন দিতে পারি মানুষকে, বড় যে স্বপ্নগুলো আমি দেখাচ্ছি এবং অ্যাকশন প্ল্যান দিচ্ছি, সেইভাবে ব্রেনগুলোকে তৈরি করলে আমরা আবারও বিশ্বের লিডিং কান্ট্রি হব। কারণ বাংলাদেশের মানুষ প্রচণ্ড পরিশ্রমী, বাংলাদেশের মানুষ স্বপ্নবাজ, কিন্তু তারা ব্রেইন নিয়ে কাজ করে না, কমফোর্ট জোন, ব্রেইনকে তৈরি, লার্নিংটা নিতে চায় না, গাইডলাইনটা ফলো করতে চায় না, এই একটা জায়গাকে। সো যারা বাবা মা শুনতেছেন, এটার পাশাপাশি ব্রেইনটাকে শিখান, মানি ম্যানেজ শিখান। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কানেকশন। এখনকার বাবা মায়েরা যেটা দেখলাম, একটা অসুস্থ প্রতিযোগিতা, সার্টিফিকেটের পিছনে এমনভাবে ছুটে চলছে যে আমার ছেলে ক্লাসে নাম্বার 1 হইতে হবে, তাকে প্লাস পাইতেই হবে, এবং এটা করতে গিয়ে এমনভাবে টিচার দিয়ে ঘিরে রাখতেছে, এমন বই পুস্তক, এবং সারাক্ষণ শুধু তাদেরকে কারেকশন কারেকশন কারেকশন, এটা করবা না, এটা করবা না, এদিকে যাবা না। আপনি খেয়াল করে দেখেন, একটা ছোট বাচ্চা যার বয়স এখন 7 or 8, ওকে যখন সারাক্ষণ কারেকশন দিচ্ছেন, এতে করে আপনার সাথে ওর কানেকশনটা গ্যাপ হয়ে যাচ্ছে, এবং কানেকশন গ্যাপ হয়ে বাচ্চাটা যখন একটু বড় হচ্ছে, এখন 7-8-এ তো কিছু করতে পারতেছেন, আপনার যেমনে ঝাড়ি দিচ্ছেন, খাচ্ছে, যা করতে বলতেছেন বাধ্য হয়ে করতেছে, ওর সাথে কিন্তু আপনার কানেক্টিভিটি নাই। আপনি চাচ্ছেন ওর কাছ থেকে একটা আউটপুট, একটা ভালো সার্টিফিকেট, রেজাল্ট, এবং একসময় ও এই সার্টিফিকেট পেতে গিয়ে আপনি ওর থেকে দূরত্ব তৈরি করে ফেলতেছেন। ও যখন অ্যাট দ্য এজ অফ 12, অ্যাট দ্য এজ অফ 14-15-এ যাচ্ছেন, আপনি পুরো ডিসকানেক্ট ওর কাছ থেকে একদম ইমোশনালি, এবং তখন আপনার আর কোনো কারেকশন সে শুনতেছে না। ও তখন অন্য দুনিয়া, ফ্রেন্ডদের নিয়ে অথবা সোশ্যাল মিডিয়ায় একটা দুনিয়া বানাচ্ছে, আলাদা রুমে গিয়ে থাকতেছে। কিন্তু এই মিসিংটা যাতে আমরা না করি, এই 0 থেকে 7-এর সময়টা বা 10-12 পর্যন্ত, ওর টিনেজ বয়সটা আসার আগ পর্যন্ত আপনি কারেকশন না, বরং কানেকশনটাকে বেশি বিল্ড করেন, বন্ধু হন, নন জাজমেন্টাল হন, যাতে ও তার ভুলটা করে এসে আপনাকে বেস্ট প্লেস মনে করে। এবং ছোট বাচ্চারা এটা করে, আমি দেখেছি আমার বাসায় 3, 4, 5, 7 পর্যন্ত করে। যখন এসে বলে যে আম্মু আমি এটা করি, এটা করছো, শুরু করলেন পিটানি, এটা করছো তুমি, এটা করছো, তোমার না বলছিলাম না, এখানে গেছো কেন। শুরুতে দেখবেন না এসে সব বলে, যখন দেখেন না রিয়েকশন তো ভালো না, বাচ্চার ব্রেনে তখন প্রোগ্রামড হয়ে যায় যে না, আম্মুকে এটা বলা যাবে না, আব্বুকে এটা বলা যাবে না, এই যে আস্তে আস্তে ও তখন। আর আপনি সারাক্ষণ ওকে দিচ্ছেন কি, এখন খেতে বসো, এখন পড়তে বসো, এখন এটা করো, তুমি কথা শোনো না। তো আমি এটা বলবো যে এই বাচ্চাদের সাথে কানেকশনটা বিল্ড করেন, এটা লাইফ লং আপনার কাজে লাগবে। ওর এই সার্টিফিকেট রেজাল্ট একটু কম হোক, কোনো সমস্যা নেই, ওর লাইফ স্কিলগুলো শেখান, ব্রেইন স্কিলগুলো শেখান, ওর এথিক্যাল জায়গাগুলোতে তৈরি করেন, এবং অ্যাজ এ ফ্রেন্ড ওর সাথে মেশেন। আপনি দেখবেন যে আপনি ওরে ডিরেকশন দিলে ও শুনবে, ওর সাথে চ্যালেঞ্জ নেন, আপনি একটা নতুন ভাষা ওর সাথে শিখেন, আপনি একটা গেম ওর সাথে খেলেন, ওই স্পেসটা আমরা যাতে দেই, তাহলেই দেখবেন যে শুনুন। আদারওয়াইজ এই যে এই বাচ্চাগুলোই পরে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, হ্যাঁ, কারণ কানেকশনটা গ্যাপ হয়ে গেছে, তার ওই ইমোশনটা কাজ করে না। রাইট। টাকা আসলে খারাপ জিনিস না আসলে। ইভেন আমাদের ধর্মে খেয়াল করে দেখেন, ধর্মের আপনি মৌলিক ইবাদত, আপনি হজ করতে টাকা লাগে। টাকা যদি খারাপ হইতো তাহলে ইসলাম ধর্মে বলে দিত তোমরা টাকা থেকে দূরে থাকো, একটা আয়াত দিয়ে দিলি তো হইতো নাকি? না না, এরকম তো নাই, নাই তো। আপনার হজ করতে টাকা লাগবে, আপনার কুরবানি দিতে টাকা লাগবে, আপনি জাকাত দিতে টাকা লাগবে। 3টা মৌলিক ইবাদত টাকার সাথে বৈধ উপায়ে যতবার ইনকাম। এবং হাদিসে বলা হয়েছে উপরে থাকা হাত নিচে থাকা হাতের চেয়ে উত্তম, মানে আপনি দানশীল হন, আপনি প্ল্যান নেন, আমি অনেক টাকার মালিক হয়ে আমি মানুষের জন্য অনেক কিছু করব, বিলিয়ে দিব। যেমন আমি রিসেন্ট একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, আই হোপ অনেক ইন্সপায়ার্ড হবে। এই প্রজেক্টটা হচ্ছে আমি আমার মেয়ের নামে একটা রিয়েল এস্টেট করেছি, রাজকন্যা রিয়েল এস্টেট নামে। এই রিয়েল এস্টেটের প্ল্যানটাই এরকম যে এইখান থেকে আপনি যখন একটা ফ্ল্যাট বুকিং করবেন বা একটা প্লট বুক করবেন, সাথে সাথে একটা গরিব মানুষের জন্য একটা ফ্ল্যাট বা একটা প্লট আমরা রেডি করব। মানে এই প্রোগ্রামটাই এরকম, এখান থেকে কোনো প্রফিট আমরা নিব না, এখান থেকে যা প্রফিট হবে সেইটা আবার যাদের বাসস্থান নাই, রাস্তায় ঘুমায়, তাদের জন্য আবাসন। বাপরে বাপরে বাপরে, আমি তো এখন স্ট্যান্ডিং ওভেশন দিতে ইচ্ছা করছে। ওয়াও, অ্যামেজিং, মানে সত্যি সত্যি আমার খুবই ভালো লাগলো। আমি আপনাকে মাঝখানে থামালাম, প্লিজ কন্টিনিউ প্লিজ। হ্যাঁ, তো এরকম আমরা যদি চিন্তা করি, যেমন আমার সামনে প্ল্যান আছে রেস্টুরেন্ট চেইন করবো ওয়ার্ল্ড ওয়াইড, ওই চেইন থেকে প্রফিট আমি নিব না। আমার চিন্তা হলো যে এইখান থেকে আপনি যখনই একটা খাবার অর্ডার করবেন, অভুক্ত একজনের কাছে খাবার চলে যাবে। সো আপনি টাকা দিয়ে আসলে করবেন কি? আলটিমেটলি মানুষের জন্যই করবেন। 100, 200, 500 কোটি টাকার মালিক হলে লাভ কি? আমার ব্যাংকেই তো পড়ে থাকবে। সেটাই সেটাই। তো আলটিমেটলি যদি আমরা ইম্প্যাক্টফুল কাজ করে দিতে পারি, এটাই দিন শেষে কাজে লাগবে। কিন্তু আমরা এই জায়গাগুলো না বোঝার কারণে আমরা মানি সম্বন্ধে খুবই রং কনসেপ্ট। আমরা ভালো, আমি একটা কথা আমি অডিয়েন্সকে একদম খুব মানে জোর দিয়ে বলবো, আপনি যদি নিজেকে ভালো মানুষ মনে করেন, আপনি ধনী হন, তাহলে অনেক বেশি ভালো কাজ করতে পারবেন। কারণ ভালো মানুষগুলো ধনী হওয়াটা ইম্পর্টেন্ট।
খারাপ মানুষগুলো বাদ দিয়ে ভালো মানুষগুলো যদি ধনী হয়, পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠবে। কেউ রাস্তায় ঘুমাবে না, কেউ গরিব থাকবে না, কেউ খাবারের অভাবে না খেয়ে ঘুমাবে না। এই পৃথিবীটা আমরা করতে চাই। রাইট। না, আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে আহ, টাকা তো অবশ্যই ইনকাম করতে হবে, আমাদের তো টাকা ছাড়া তো চলা মুশকিল অবশ্যই। কিন্তু বর্তমান সময়ে একটা খুবই টক্সিক ফেনোমেনা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে অনেক সময় অনেক ওভারলি মোটিভেটেড হয়ে যায় অনেকে, যে টাকা টাকা টাকা। অনেকে হয় না অনেক সময় যে আমার মানে পরিবারের সাথে কানেকশন নষ্ট হয়ে যাচ্ছে, বাবা মায়ের সাথে ফোনে কথা বলার সময় পাচ্ছে না, বন্ধুদের সাথে সে কথা বলার সময় দিতে পারছে না, নাচারে ঘোরার সময় পাচ্ছে না, সে প্রতিনিয়ত শুধু মনে করছে বাই হুক অর বাই ক্রুক এনি হাউ আই হ্যাভ টু আর্ন মানি। সো এই যে একটা, আমি মনে করছি এটা একটা মহামারীতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে একটা সময় গিয়ে নীতি নৈতিকতা হারিয়ে ফেলছে, মনে করছে যে নৈতিক ওয়েতে টাকা আর্ন করা কষ্ট হচ্ছে, লেটস চেঞ্জ ইট, আমরা এটাকে অনৈতিক ওয়েতে আর্ন করি, তারপর এক সময় হজ করে নিব একটা। এনিওয়ে, একটু মজা। এই মানুষগুলো আসলে ইনার এমটিনেসে ভোগে, এবং আমেরিকার মতো দেশে সর্বাধিক বিক্রি হওয়া ড্রাগসের নাম হচ্ছে স্লিপিং পিল। এই মানুষগুলো অনেক টাকা কামাচ্ছে, শেষ পর্যন্ত ঘুমাইতে পারতেছে না, তার ওয়াইফগুলো থাকতেছে না, সব বিলিয়নিয়ারদের দেখবেন ডিভোর্স হয়ে যাচ্ছে, তারপর বাচ্চাদের সাথে সম্পর্ক থাকতেছে না, বিকজ অফ দেয়ার শুড বি ব্যালেন্সড। আমার আরেকটা বই আছে সুখের সমীকরণ নামে, সেখানে আমি লাইফের 7টা ডাইমেনশনকে কীভাবে ব্যালেন্সড করে আগাবেন, সেখানে টাকা পয়সাও আছে, রিলেশনশিপ আছে, ইমোশনাল ওয়েলবিং আছে, এইভাবে আমি একটা ব্যালেন্সড লাইফ দেখেছি। এই জায়গায় আমি একটা ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড মুভমেন্ট ডেভেলপ করেছি। এই মুভমেন্টটার নাম, এটাও খুবই নতুন ইনিশিয়েটিভ, আমরা রিসেন্ট শুরু করলাম। এটার নাম হচ্ছে হ্যাপি লিউনিয়ার। আপনারা বিলিয়নিয়ার শুনেছেন, মিলিয়নিয়ার শুনেছেন, আমি নতুন একটা এই ওয়ার্ডটা আমার কয়েন করা, এইটার নাম হচ্ছে হ্যাপি লিউনিয়ার। তার মানে আপনি মিলিয়নিয়ার হলেন, বিলিয়নিয়ার হলেন, বাট আপনার মধ্যে হ্যাপিনেস নাই, তাহলে আপনি হ্যাপি লিউনিয়ার হচ্ছেন না। তো আপনি হ্যাপিনেস প্লাস মিলিয়নিয়ার ইকুয়ালস হ্যাপি লিউনিয়ার। তো এই কনসেপ্টের মূল কাজ হচ্ছে, আমরা এইটাও আমার একটা গ্লোবাল নন প্রফিট অর্গানাইজেশন, যেটাতে আমরা ইউকেতে রেজিস্ট্রেশন করেছি অলরেডি, বাংলাদেশেও আমরা ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন নিয়েছি। এইটাতে যারা ধনী মানুষগুলো আছে, যারা ইম্প্যাক্টফুল কাজটাকে মেনটেন করছে না, সো তাদের টাকা পয়সাগুলোকে কিভাবে ইম্প্যাক্টফুল কাজে লাগানো যায়, ওই কমিউনিটিকে আমরা ওই হ্যাপিনেসের বার্তাটা দিব। দের ইজ এ গ্লোবাল মিসম্যাচ। মানুষ মনে করে মানি কান্ট বাই হ্যাপিনেস, বাট আমি বলি যে পভার্টি কান্ট বাই এনিথিং। রাইট। সো ইউ ক্যান বাই হ্যাপিনেস বাই হেল্পিং আদার্স। হ্যাপিনেস পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি অন্যের জন্য যখন কিছু করছেন, আপনি অনেক টাকা কামাচ্ছেন শুধু আপনার জন্য, এটাকে আমি বলছি যে কন্টেইনার বানাচ্ছেন, অনেক বড় একটা পাত্র বানালেন, ভিতরে কিছু নাই, ফাঁকা। সো আপনার লাইফের একটা পার্ট হবে কন্টেইনার বানানো, আরেকটা পার্ট হবে কন্টেন্ট বানানো। কন্টেইনার কোনটা? আপনি একটা বিজনেস করে ভালো টাকা আর্ন করছেন, একটা সোশ্যাল স্ট্যাটাস তৈরি হয়েছে, অথবা একটা জব বা কেরিয়ার থেকে আপনি একটা ভালো জায়গাতে পৌঁছে গিয়েছেন, দ্যাটস মিন আপনি কন্টেইনার বানিয়েছেন। এটাকে আমি সফলতাই বলবো না। ওকে, আপনার লাগবে কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে আমি এতদিন যে আইডেন্টিটি তৈরি করলাম, আমি বিসিএস ক্যাডার হয়েছি, অথবা বড় বিজনেসম্যান হয়েছি, অথবা রাজনীতিবিদ, হোয়াট এভার দ্য কেরিয়ার ইজ, আপনি যেইখানেই সফল হয়েছেন, তার মানে এই পুরো জিনিসটা কি বানালেন? কন্টেইনার। রাইট। এই শুধু কন্টেইনার হলে আপনি সবসময় এমটিনেসে বুঝবেন, কারণ কন্টেইনারের ভিতরটা তো ফাঁকা। ওই জায়গায় লাগবে আপনার কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে আমি যখন আমার এনার্জি দিয়ে, আমার সময় দিয়ে, আমার টাকা বিনিয়োগ করে অন্য মানুষের জন্য কিছু করছি, ওইটা হচ্ছে কন্টেন্ট। ওকে, তাহলে আমি আপনাকে একটা প্লেট দিলাম, এটার মধ্যে খাবার নাই, ওইটা লাভ হচ্ছে? আমি একটা আপনাকে পানির বোতল দিলাম, বোতলের মধ্যে পানি নাই, তাহলে মেইন ইনগ্রিডিয়েন্টস কি? বোতলটাও লাগবে আমার, পানিটাও লাগবে আমার। তাহলে পানিটা হচ্ছে আমি যখন অন্য মানুষের জন্য কিছু করছি, ইম্প্যাক্টফুল। সো হ্যাপি লিনিয়ার এই জায়গাতে কাজ করছে। কারণ আমি গ্লোবালি যেটা দেখলাম যে যারা বিজনেসের কোচ বা এরকম, তারা কি করছে, মানুষকে টাকার দিকে বেশি ফোকাস, আবার হ্যাপিনেসের যারা, তারা মানুষকে খুব স্লোয়ার করে ফেলছে। সো দ্যাট ইজ এ গ্যাপ, মিসম্যাচ। আমি একটা ওভারল্যাপিং জায়গা থেকে কাজ করতেছি, যে আপনি দুইটাকে কিভাবে আর্ন করতে পারেন। সো আপনার লাইফে পর্যাপ্ত হ্যাপিনেস এবং সো ওই কন্টেন্ট এবং কন্টেইনার দুইটা যদি থাকে, তাহলে আপনার লাইফটা কিন্তু একটা ফুলফিলিং লাইফ হচ্ছে। শুধু টাকা আর্ন করছেন না, সাথে সাথে মিনিংফুলি আপনি টাকাটাকে কিভাবে মানুষের জন্য ইউটিলাইজ করতে পারেন, এই কনসেপ্টটা নিয়ে আমরা গ্লোবালি মুভ করছি আর কি। আচ্ছা, ফ্রান্স ফানো আপনি অবশ্যই চিনবেন। উনি একজন অ্যান্টি কলোনিয়ালিস্ট, আমার খুব পছন্দের একজন ব্যক্তি। তো ওনার আমি বই পড়ছিলাম, ওনাকে নিয়ে আমি স্টাডি করছিলাম, তখন দেখলাম যে উনি বলছেন যে আপনার বইয়ের সাথে অবশ্য মেলে কথাবার্তা, সেটা হচ্ছে আপনি এখানে বলেছেন যে আমাদের যে গরিবী হাল, এই হাল চালটা আমাদের মাথার মধ্যে ইন্টিগ্রেট হয়েছে, এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল আমল। তো ফ্রান্স ফানো বলছেন যে
কলোনি মানেই হচ্ছে যারা কলোনিয়ালিস্ট, তারা হচ্ছে কলোনাইজার, আমাদেরকে অবশ্যই শোষণ করে গেছে। কিন্তু এই যে আমরা যে মুক্তি পেলাম 1947 সালে, তারপরে ফানোর কথা মতো আমরা কিন্তু আসলে রিকভার করি নাই। ফানো বলছেন যে যখনই একটা দেশ বা একটা অঞ্চল লিবারেশন গেইন করে, কোনো একটা আমরা বলতে পারি লেটস সে ব্রিটিশদের কাছ থেকে আমরা যখন পেলাম, তখনই ওইখানে না আরেকটা আমি বলতে পারবো যে এলিট সোসাইটি চলে আসে, যারা ক্ষমতায় থেকে আবারও, আমি যদি দেশকে মার্কেট ধরি, ওই মার্কেট থেকে আবারও টাকা শোষণ করা শুরু করে, সম্পদকে শোষণ করা শুরু করে। সো এই যে ব্যাপারটা, আমরা যে মানে 3 দফা আমরা আসলে শোষিত হলাম। ব্রিটিশ আমল যদি ধরি, তার আগে মুঘল আমলকে আমি বাদই দিলাম, আমি ব্রিটিশ আমল ধরছি, আমি পাকিস্তান আমল ধরছি, এবং স্বাধীনতা পরবর্তী আমল থেকে শুরু করে রাজনৈতিক আলাপ আপনারা সবাই জানেন, অডিয়েন্স জানে, আমরা জানি। এই যে এত শোষিত হচ্ছি, বাংলাদেশের ফিউচারটা আসলে কিভাবে ডেভেলপ হবে, কি করলে আসলে সম্ভব? আমি এই জায়গায় মনে করি আমাদের আসলে, আমরা সব সময় আউটপুট নিয়ে অনেক কথা বলি। আমাদের মনে হয় যে মানুষের জীবনের একটা সবচেয়ে বড় দুর্বলতা বা সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে আমরা আউটপুট নিয়ে অনেক বেশি চিন্তিত। রেজাল্ট যেটা আসতেছে সেটা নিয়ে অনেক কথা বলতেছি, বাট এভরি আউটপুট যেটা আসতেছে এটার পেছনে ব্যাকএন্ডে কি আছে? ইনপুট। ইনপুট ক্রিয়েটস দ্য আউটপুট। তাহলে ইনপুট কি? ইনপুট হচ্ছে ব্রিটিশ চলে গেছে, বাট এখনো আমরা ওদের সমস্ত কারিকুলাম যদি ফলো করি, তাহলে তো ওরা চলে গেলে লাভ হলো না খুব বেশি। কারণ আমাদের এডুকেশন সিস্টেম ওরা যেভাবে করে দিয়ে গেছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে এত চুরি হয় কেন, এত দুর্নীতি হয় কেন? কারণ ব্রিটিশ এটা বানাইছে। কারণ ওদের তো কিছু ছিল না। ওদের হেলেনের ট্রয় নগরী, এটা একটা উপন্যাস, আমরা মনে করি বিশাল ছিল, কিন্তু আমাদের মহেঞ্জোদারো, আমাদের যেই সভ্যতার এই যে বগুড়ার ইতিহাস, এগুলো মহেস্থানগড়, হাজার হাজার বছর আগের ইতিহাস। ব্রিটিশদের কিছু ছিল না কিন্তু আসলে। না, ওদের এই গল্প, এই যে ট্রয় নগরী, এটা সেটা বিভিন্ন উপন্যাস বানাইছে, এটা আমরা মনে করি বিশাল। তো ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা এমন বানাইছে যে এখান থেকে চুরি করা যায়, এবং ওরা যে একটা চিন্তা করছে যে আমরা চলে গেলে ওরা যাতে কোনোদিন লিডিং জায়গায় না আসতে পারে, যার কারণে আমাদের এডুকেশন সিস্টেমটাতে এমন কিছু জিনিস, এমন কিছু এলিমেন্ট দিয়ে গেছে যেটা আমরা এখনো ব্লাইন্ডলি ফলো করতেছি। আপনি দেখেন, চিন্তা করে, আমরা 20-25 বছর ব্যাপী ইংলিশ পড়তেছি, বলতে পারি কথা না। ওয়ারেজ ব্রিটিশ কাউন্সিল এখান থেকে বিজনেস করে এই বছর ব্রিটিশ কাউন্সিল 500 কোটি টাকা নিছে। নন প্রফিট বলতেছে, কিন্তু 500 কোটি টাকা আমার দেশ থেকে তো এখানে চলে গেছে। ওটা তো প্রফিট। হ্যাঁ, ওটা তো প্রফিট, আলটিমেটলি কিন্তু প্রফিট। আমরা নন প্রফিট লাইসেন্স দিয়ে রাখছি যাতে ট্যাক্স দিতে, আমরা ট্যাক্সও নিচ্ছি না ওদের কাছ থেকে। তো এই যে ব্রিটিশ চলে গেছে, কিন্তু ওদের যে এজেন্ডা, ওদের যে সিস্টেম, এগুলো স্টিল ইজ ওয়ার্কিং হিয়ার। আপনি যদি আদালত পাড়ায় যান, হাইকোর্ট বা যে কোনো জায়গায়, আপনি দেখবেন এখনো সব কিছু ইংলিশে আমরা মেনটেন করতেছি, ড্রেস কোড, এভরিথিং এখনো সেই ওরা যেভাবে দিয়ে গেছে ফলো করে। আমরা এখনো পর্যন্ত আমাদের বিজনেসের কারিকুলাম আপডেট করতে পেরেছি? আপনি খেয়াল করে দেখেন, এখনো বিবিএমবি এর প্রশ্ন আসে যে এক মালিকানা কারবার বলতে কি বোঝো, বুঝিয়ে লেখো, উদাহরণ সহ। তো আপডেট যদি আমরা এডুকেশনটাকে না করি, তাহলে আমরা আপডেটেড জিনিসগুলো পাবো কি? সো আমাদের যেই জায়গায় কাজ করতে হবে, ইনপুটটা কোনটা? ইনপুটটা হচ্ছে আমাদের এই 0 থেকে 7 বছরের বাচ্চাগুলো। ওদেরকে ঠিক করেন, ওদের ব্রেইনে আপনি প্রপার জিনিস দেন, 20 বছর পর বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। দিস ইজ দ্য ইনপুট পার্ট। আমরা আউটপুট নিয়ে রাজনৈতিক দল একটাকে বিদায় করে দিচ্ছি, আরেকটা আনতেছি, এটাকে এনে মনে হচ্ছে যে না এটা ঠিক হয় না, আরেকটাকে আনতে। দিস ইজ অল অ্যাবাউট আউটপুট। বাট ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ইনপুট, কারণ ইনপুট চেঞ্জ করলে অটোমেটিক্যালি আউটপুট চেঞ্জ হবে। আজকের যে বাচ্চাগুলা এই ক্লাস 1-এ ভর্তি হলো, তাদেরকে আপনি প্রপার কারিকুলাম দেবেন, এবং এটা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় কাজ মিসিং আমাদের, যেটা হলো আমাদের টিচারদের নিয়ে কাজ করা দরকার। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির টিচাররা পড়াশোনা করে না, তাদের বাধ্যতামূলক পড়াশোনার মধ্যে রাখা আপডেটেড ইনফরমেশন। দেখেন, আমার যে টিচার, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা এক সময় অনেক পড়াশোনা করেই টিচার হয়েছে, কিন্তু টিচার হওয়ার পরে না তারা পড়াশোনাটা বন্ধ করে দিয়েছে। তাহলে এখন সে 20 বছর আগে সেই স্টুডেন্ট ছিল, পড়াশোনা করেছে, 20 বছর পরের পৃথিবী আর আগের পৃথিবী তো সেম না। তো সে তো বাচ্চাদের আপডেটেড জিনিস দিতে পারতেছে না, তো বাচ্চারাও ক্লাসে সেই মজাটা পাচ্ছে না। দেখেন, একদম দেয়ার ইজ এ মিসিং। সো টিচারকে পড়াশোনার মধ্যে আনেন, এই বাচ্চাদের জন্য প্রপার কোন কোন লেটেস্ট এডুকেশনগুলো ওয়ার্ল্ডে আছে, এই 0 থেকে 7-এর ব্রেইনগুলোতে প্রপার ড্রিম ঢুকায় দেন যে তোমরা বড় হবা, তোমরা এই করবা, এই বানাবা। দেখেন, আমরা প্রবলেমের দেশ, আমাদের দেশ থেকে সব কিছু আবিষ্কার হবে পৃথিবীতে। উবার কেন আমেরিকায় আবিষ্কার হবে? উবার তো বাংলাদেশে হওয়ার কথা। কেন আমরা ছোটবেলা থেকে জন্ম নিয়েই আমরা দেখছি যে নৌকা পার হই আমরা রাইড শেয়ারিং এর মাধ্যমে, আমরা ঢাকা শহরে রিক্সা দিয়ে রাইড শেয়ার নেই। আমেরিকায় তো এটা নেয় না কেউ, আমগো মাথায় তো আসলো না যে আমরা রাইড শেয়ার। আমরা গরুর হাট তো ছোটবেলা থেকে দেখে আসলাম, কেন আমাদের মাথায় প্ল্যাটফর্ম মডেল আসলো না? তো এই বাচ্চাদের ঠিক করেন। আরেকটা কাজ করেন, বাংলাদেশের সবচেয়ে বেশি বেতন হওয়া উচিত টিচারদের।
না, এটা তো আপনি একদম ঠিক বলেছেন। কারণ তারা যখন ক্রাইসিসে থাকতেছে, তার কোচিং করানো লাগতেছে, সে তার পরিবার কিভাবে চালাবে টেনশন করতেছে, কিন্তু ওর হাতে পর্যাপ্ত টাকা না থাকলে, আপনি যখন অভাবে ভুগতেছেন, আপনার বাসায় প্রবলেম, আপনি ঠিক মতো 15,000, 20,000, 25,000 টাকা বেতনে একটা টিচার কিভাবে চলবে? ওই টিচারকে আপনি লার্নিং করতে বলে করবে? তার মধ্যে ওই স্পৃহা আছে, ওই গদ বাতাসে যাচ্ছে, একই জিনিস গত 20 বছর যাবৎ পড়াচ্ছে, ব্যাত নিয়ে যাচ্ছে, পিটাচ্ছে, অথবা মুখস্থ জিনিস, বাচ্চারাও মজা পাচ্ছে না, সেও মজা পাচ্ছে না। সো দিস ইজ দ্য ইনপুট। এই জায়গায় যদি আমি দিতে পারি, আজকে যারা কিন্ডারগার্টেনে ভর্তি হলো ক্লাস 1-এ অথবা শিশু শ্রেণীতে, এই বাচ্চাদের মাথায় ঠিক জিনিস যাচ্ছে কিনা, যদি যায় 20 বছর পর বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। আপনি টিচারদের বেতনের কথা বললেন, টিচাররা গবেষণার জন্য ফান্ডিং চাচ্ছেন, সেখানেই তারা পাচ্ছেন না। তো কি জানি, আমি এই রিসেন্টলি রিসার্চ করছিলাম, একটা ভিডিও তৈরি করলাম, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখলাম যে একটা ছেলে বাংলাদেশে প্রথমবারের মতো একটা হেলিকপ্টার তৈরি করেছে। আপনি দেখেছেন হয়তো বা ভিডিওটা, সারা বাংলাদেশ। তো সেটা নিয়ে আমরা সবাই খুবই খুশি, প্রাউড ফিল করতেছি, কিন্তু এটা তো একটা নেগেটিভ সাইডও আছে। সেটা হচ্ছে আমরা তো 120 বছর পিছিয়ে আছি। 1905 সালে যেটা বহির্বিশ্ব তৈরি করে রেখেছে, যদি আমরা ওয়েস্টকে ধরি, আমরা সেটা 120 বছর পরে এসে তৈরি করলাম, তাও কোনো নতুন সমাধান না। ইভেন এটা স্কেলে বললো না, আপনি এই বিমানে উঠতে দিলে আপনি উঠবেন? আপনি তো উঠবেন না। তো এটা ওর শখ, বাট ও মেরিটোরিয়াস, কিন্তু এরকম মেরিটালা ছেলে পেলে আমাদের বহু আছে, কিন্তু ওদের নার্চার। এখানেই বলছিলাম যে ওই ছেলেটার তো যদি ফান্ডিং প্রপারলি পেতো, বা এখনো যদি পায়, ও তো নতুন প্রবলেমের সলভিং করতে পারবে, কিন্তু ওকে তো গাইড করছে না কেউ। ফ্রাস্ট্রেটেড আমরা দেখেন একটা বাচ্চা অনেক উৎসাহ নিয়ে, ছোট বাচ্চাগুলোকে দেখবেন আপনার, আমার খুব ভালো লাগে যে এত এনার্জি। আমি যে বাচ্চা মেয়ের সাথে খেলি, যখন এটা করতেছে এটা করতেছে, এদের বলে থামো, এখানে করা যাবে না, এটা করা যাবে না, মানে ওরা খালি বাক্সর মধ্যে আমরা বন্দি করতেছি। একটু ফ্রিডম দেন না, বাচ্চারা করুক, ওর মতো আঁকুক, একটু খেলুক, ওর মতো করে, মানে ফ্লাওয়ারিশ যে আমরা করতে দিবি, এটা কিন্তু আমরা দিচ্ছি না। তো এই জায়গাতে যদি আমরা কাজ করতে পারি, আগামীর বাংলাদেশটাকে সুন্দর করা সম্ভব। রাইট। আচ্ছা, অ্যাজ এ মার্কেট, আমার হঠাৎ মাথায় প্রশ্নটা আসলো, আপনি কি টাকা সেভিংকে বেশি প্রায়োরিটি দিবেন নাকি ইনভেস্টকে? যেহেতু সেভিং করলে, আপনি সেভিং না করলে তো, আমার ওই যে ক্যাশ মেশিন বই, আগের বছরের বইটা যারা পড়েছেন, ওইখানে আমি উইন্ডো দেখাইছি, একটা ওয়েলথ উইন্ডো। সেই উইন্ডোতে আমি দেখিয়েছি যে একটা হচ্ছে ইনকাম উইন্ডো, যেখান দিয়ে আপনার টাকা আসে পকেটে, আর একটা হচ্ছে আউটগো উইন্ডো, যেটা দিয়ে টাকাটা বের হয়। সো গরিব মানুষের যেটা হয়, একটা দিয়ে টাকা আসে দিন আনে দেয়, হয়তো রিক্সাওয়ালা অথবা দিনমজুর, টাকা একদিকে আসতেছে, আরেকদিকে খাচ্ছে শেষ, খাওয়া দাওয়া, বিল দেওয়া, দ্যাটস ইট। সেভিংটাও চিন্তা করে না। মিডল ক্লাস আরো ডেয়ারিং, তারা কি করে, একটা জানালা দিয়ে তার ঘরে টাকা ঢোকে, তার বের হয় 2টা জানালা দিয়ে। একটা হচ্ছে রেগুলার খরচ, আর একটা হচ্ছে ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটিস। মিডল ক্লাস সবচেয়ে বেশি লায়াবিলিটিস কিনে, কেন? সে মিডল ক্লাস, এটা সে বুঝতে দিতে চায় না, সে লুক লাইক রিচ ফিল দিতে চায়, যে আমি মিডল ক্লাস। আপনার গাড়ি কেনার দরকার না, আপনি ঋণ করে একটা গাড়ি কিনতেছেন। আপনার মেয়ের বিয়েতে 2 লাখ টাকা খরচের সামর্থ্য, আপনি 20 লাখ টাকা লোন নিয়ে বুঝাইতেছেন যে আমি দেখো কত ধুমধাম করে বিয়ে দিলাম। এবং এটা আমি আমার ফ্যামিলির মধ্যে, ইভেন আমার মামার লাইফ শেষ হয়ে গেছে, দেখছি যে ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে ঋণ টিন করে তার বাড়ি ঘর সব চলে গেছে। তো এইটা আমরা কেন করছি? এই যে ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটি, যেটা আপনার দরকার নেই, আপনি শো অফ করার পেছনে খরচ করতেছেন। এই শো অফ আলটিমেটলি আনহ্যাপিনেস বা আপনাকে স্যাডনেসের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য আমি যেটা বলি, আপনার যে ইনকামটা আসতেছে, অবশ্যই একটা পার্সেন্টেজ আগে সেভিং করেন। রাইট। লং রানে এটা 10 টাকা হোক না, 100 টাকা হোক না, 500 টাকা, আজকে শুরু করেন না। আপনি 1000 টাকা করে 20 বছর জমান, এটা একটা অ্যামাউন্ট আপনার জন্য দাঁড়াচ্ছে, এবং এটা কম্পাউন্ডিং এফেক্টে যদি আপনি চিন্তা করেন ছোট ছোট জায়গায়। তো এই জন্য যেটা করা লাগবে, একটা দিয়ে আপনার ইনকাম আসতেছে, এটার একটা অংশ আপনি ইনকাম প্রডিউসিং অ্যাসেটসে বিনিয়োগ করেন। ইনকাম প্রডিউসিং অ্যাসেট, মজাটা কি হবে জানেন? আজকে আপনার একটা উইন্ডো দিয়ে হয় আপনার স্যালারি ঢুকতেছে অথবা বিজনেসের প্রফিট ঢুকতেছে। এই প্রফিট বা স্যালারি থেকে 5, 10, 20 বছরের প্ল্যানিংয়ে যদি 2টা, 4টা, 5টা ইনকাম প্রডিউসিং অ্যাসেট বানাইতে পারেন, তখন আপনার ঘরে এখানে একটা ছিল, আরও 5টা জানালা দিয়ে, 6টা জানালা দিয়ে টাকা ঢুকবে, বের হবে একটা দিয়ে। দ্যাটস দ্য ইন্টারেস্টিং পার্ট। কিন্তু আমরা খরচের ব্যাপারে চরম বাজে অবস্থা আমাদের। আমরা এই টেম্পটেশন ম্যানেজ করতে পারি না। আপনার দরকার নেই অপ্রয়োজনীয়, মানে আমি যারা অডিয়েন্স শুনতেছেন, আপনি যেই রুমটাতে বসে আছেন, আশেপাশে তাকান, কত জিনিস অপ্রয়োজনীয় কিনতেছেন। বিকজ ফেসবুকে ঢুকতেছেন, দেখতেছেন এটা নতুন অ্যাড, এটা যে জিনিস আপনার দরকার নেই, আপনি দিনের পর দিন সেটা কিনতেছেন। সো ওই জায়গা থেকে একটা অংশ সেভিংস আপনি ধরেই নেবেন, বেতনটা পাওয়ার পরে বা আপনার ইনকামটা আসার পরে, এই টাকা আমার নাই, আগে সেভিং, তারপরে বাকি খরচ করেন। এটা 10 বছর পর ওই সেভিংটা দিয়ে হয়তো প্রত্যেক মাসে গহনা কিনতে পারেন, অথবা ল্যান্ডে বিনিয়োগ করতে পারেন, অথবা কি বলে কোনো স্টার্ট আপে। এরকম বহু বিজনেস আছে যেগুলোতে আপনি হয়তো 5টা লাখ টাকা ফান্ডিং দিলেও দাঁড়ায় যাবে,
করেন দুইটা। এখন বলবেন যে সবগুলো কি প্রফিট হবে না? আপনি দেখা গেল 2 লাখ করে 5টা ব্যবসায় বিনিয়োগ করেছেন 10 লাখ টাকা, 4টা লস হয়েছে, একটা দাঁড়ায় গেছে, ওইটা থেকে আপনার হয়তো মাসে 1 লাখ টাকা আর্নিং আসতেছে। আপনাকে তো কন্টিনিউয়াস এটা করে যেতে হবে যে না, আমার মানি ম্যানেজমেন্টটা ঠিক মতো না করতে পারলে লাইফ লং তো আপনি পরিশ্রম করতে পারবেন না। সো আপনি এখন টাকার জন্য কাজ করছেন, বাট আপনার প্ল্যানটা থাকবে টাকা যেন একসময় আপনার জন্য কাজ করে, টাকাকে কর্মী হিসেবে কাজ করাইতে হবে, তখন আপনি সেভ অটোমেটিক্যালি আপনার জন্য মানি জেনারেট হবে। আচ্ছা কাঞ্চন ভাই, আমার মনে হয় আপনার সাথে আমি যতক্ষণই আড্ডা দেবো ততক্ষণই লম্বা হবে, কিন্তু আমি শেষ 2টা প্রশ্ন করতে চাই। জি, হয়তোবা অডিয়েন্স যদি চায় আমরা আরো কোনো একদিন হয়তোবা বসতে পারি। শেষ 2টা প্রশ্নের মাঝখানে একটা হচ্ছে এই বই রিলেটেড, যেহেতু এটা আপনি নতুন বের করেছেন, অডিয়েন্সের মাঝখান থেকে এটা নিয়ে বেশ ভালো প্রতিক্রিয়াও আমরা খেয়াল করেছি। আমাদের কমেন্ট বক্সের কথা বলি, যদি আমরা যদি বিভিন্ন মানে প্ল্যাটফর্ম যেখানে বইগুলো বিক্রি হচ্ছে সেইটার কমেন্ট বক্স দেখি, এভরিওয়ান ইজ মেকিং গুড কমেন্টস। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বলছেন যে ব্রেইনকে ব্যালেন্স করলে ব্যাংকটা ব্যালেন্স হয়ে যাবে, মানে ব্যাংক ব্যালেন্স তৈরি হবে। প্রশ্ন হচ্ছে যে আজকের এই দুনিয়ায় বসে অ্যাজ আ সিটিজেন অফ সো কল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমি এটাকে বলেই নিচ্ছি যে কোটেশন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমি বিশদ আলোচনায় যাব না, কতটুকু ব্যাংক ব্যালেন্স হলে মানে আমি এবং আমার একটা জেনারেশন, লেটস সে আমার ছেলে অথবা মেয়ে, তাদের জন্য একটা ভালো ফিউচার আমি তৈরি করতে পারবো? কতটুকু ব্যাংক আমি যেটা বলবো যে আপনার যে খরচটা এখন মান্থলি হয়, এই খরচটা ইনকাম প্রডিউসিং অ্যাসেটস দিয়ে কভার হয় কিনা। লেটস সে আপনার এখন মাসে চলার জন্য 1 লাখ টাকা খরচ হয়, রাইট? সো 1 লাখ টাকা থেকে বা 1,20,000 টাকা আপনার আর্নিং হয়, 20,000 করে জমাচ্ছেন, জমিয়ে ওই টাকাটা দিয়ে হয় গোল্ড করতেছেন, অথবা ল্যান্ড কিনে, অথবা স্টার্ট আপে বিনিয়োগ, অথবা আইপিএ শেয়ার কিনতেছেন। তো এইটা যখন অটোমেট হচ্ছে, দ্যাট মিনস আমার ইনকাম প্রডিউস, আমি 5টা স্টার্ট আপে বিনিয়োগ করেছি বা 10টা স্টার্ট আপে বিনিয়োগ করেছি, 8টাই ফল করেছে, 2টা থেকে আমার মাসে 50 করে 1 লাখ টাকা আসতেছে। ওকে, দ্যাটস এনাফ। তাহলে আপনি এই টাকাটা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে আসতেছে। সো এটা তো ডে বাই ডে গ্রো করবে, কারণ ততদিন ওটা রেইজ করে গেছে। তো ওইটা হলে তো আপনার এর বেশি ইনকাম আর লাগতেছে না, আপনি সেভ। এর বাইরে হ্যাঁ, আপনার সেভিং করে করে ওইটা যখন অটো আসতেছে, ওই টাকা দিয়ে আপনি হয়তো একটা জমি কিনলেন, অথবা একটা ফ্ল্যাট, থাকার জন্য আবাসনের যে ব্যবস্থা, বাচ্চাদের জন্য ভালো এডুকেশন, দ্যাটস ইট। আসলে মানুষের জীবনে না খুব বেশি, আমি ওই দিন একটা হিসাব করার চেষ্টা করতেছিলাম যে এক জীবনে আমি কত টাকার আসলে পোশাক দরকার আছে, এক জীবনে আমি আসলে কত টাকার খাবো, এবং আমরা অতিরিক্ত খাই বিদে আমার খাওয়ার পিছনে এত খরচ হয়। আর আপনি যখন হেলদি ফুড খাবেন, দেখবেন যে আপনি এত টাকা এত গামলা ভরে ভরে জিনিস খাওয়ার দরকার নাই, যত কম খাইতে পারবেন তত বেটার, তাহলে ওখানে তো আপনার খরচ সেভ হচ্ছে, তাই না? আপনি জাস্ট এখান থেকে যে ইট লেস যেটা বলছি, ইট লেসে যে টাকাটা বাঁচতেছে, পরিবারের সবাই মিলে কম খাওয়ার অভ্যাস করেন, এই টাকাটা আপনি সেভ করেন লং রানে, ওইটা দিয়ে আপনি ইনকাম প্রডিউসিং অ্যাসেটে বিনিয়োগ করেন, সেটা থেকে যখন আপনার কন্টিনিউ আসতেছে ইনকাম, তাহলে তো আপনার লাইফে কোনো টেনশন নাই, তখন আপনি নিজেকে একটু মানুষের জন্য ইম্প্যাক্টফুল কাজে নিজেকে ডেডিকেট করে দেন। আফটার দ্যাট বলছিলাম শেষ 2 প্রশ্ন, কিন্তু আরো শেষ 2 প্রশ্ন চলে আসলো। তো বিষয় হচ্ছে শেষ 2 প্রশ্নের প্রথম প্রশ্ন এখন, সেটি হচ্ছে আমি আপনার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জানতে চাই না আপনার, কিন্তু অবশ্যই আপনার তো কোনো না কোনো একটা ফিগার ব্রেইনে আছে, যেই ফিগারটা হয়তোবা লেটস সে আপনার কাছে মনে হতে পারে যে এত টাকা হচ্ছে অনেক টাকা। আমি সেই সংখ্যাটাও জানতে চাই না, আমি শুধু জানতে চাই যে আপনি প্রোগ্রেস কতটুকু করলেন, কত পার্সেন্ট ধরবেন আপনার এখন যে ব্যাংক ব্যালেন্স আছে, এবং হয়তোবা অনেক টাকাকে যে টাকা আপনি মনে করেন, আমি জানি না আপনি আদৌ মনে করেন কিনা, সেটার পার্সেন্টেজ গ্রোথটা এখন আপনার কত আছে? ইয়ারলি গ্রোথ কিরকম হচ্ছে এটা না, আমি আবার একটা আপনার প্রশ্ন করি। লেটস সে আমি আমার দিক থেকে এক্সাম্পল দিই, আমার কাছে 10 টাকা অনেক টাকা, এখন আমার ব্যাংক ব্যালেন্সে 5 টাকা আছে, সো আমি মনে করছি যে তাহলে আমি 50% পর্যন্ত রিচ করেছি। আপনার ক্ষেত্রে এই রিচটা কেমন? আমার ক্ষেত্রে আসলে না, আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে গেট ইউর সেলফ অর টেক ইউর সেলফ আউট ফ্রম দ্য মানি ইকুয়েশন। ওকে, আমি আমার লাইফটাকে মানি ইকুয়েশন থেকে বের করে নিয়ে আসি। আমি যেটা দেখছি যে টাকার পিছনে ছোটার মধ্যে লাইফের কিছু নাই, বরং আমি ইম্প্যাক্ট ক্রিয়েশনে কাজ করছি। ইভেন আমি এখন যত বিজনেসগুলো ডেভেলপ করছি, প্রত্যেকটা বিজনেসের সাথে একটা সোশ্যাল কনসেপ্ট জড়িত থাকতেছে, ওইখান থেকে আর্নিং এসে আবার কোনো না কোনো একটা ডেভেলপমেন্টে চলে যায়। ইভেন আমার কোর্সে যারা পার্টিসিপেন্ট আসে, এদের ওই যে আগের কোর্সে যে পেমেন্টটা দিয়েছে, পরের কোর্সে জয়েন করলে আমরা আগের কোর্সের টাকা ব্যাক করে দিচ্ছি। আচ্ছা, এই মডেলে যাচ্ছি। তো আমার কাছে এটা এখন ম্যাটার করে না যে মানিটা, আমার কাছে ম্যাটার করে ইম্প্যাক্টটা। আমি ইম্প্যাক্ট নিয়ে যখন কাজ করতেছি, ন্যাচারালি আমার কাছে মানি ফ্লো হচ্ছে, সেই মানি ফ্লোর আমার চলার জন্য যতটুকু লাগে, বাকিটা আমি ওই চ্যারিটি অথবা বিভিন্ন ধরনের নন প্রফিট প্রোগ্রামে মানুষের ডেভেলপমেন্টের জন্য ছেড়ে দিচ্ছি। সো আপনি যে প্রশ্নটা করেছেন, এটাকে আমি ওই সেট পয়েন্ট বলি। রাইট, সেট পয়েন্টটা হলো যে
আমি যে 1 কোটি টাকা অনেক টাকা মনে করতেছি, বিকজ সামওয়ান যে 1 কোটি টাকার মালিক না, সে আমাকে এটা বুঝাইছে বিধে এটা আমার কাছে অনেক বড় টাকা। বাট এটা অনেক টাকা না, 100 কোটি টাকা ইটসেলফ এখনকার পৃথিবীতে অনেক টাকা না। কারণ দেখতেছেন কেন আমি এটা বলছি, বিকজ এটা আমি গাল ভরা বক্তব্য বা মোটিভেশনের জন্য বলছি না। আপনি ফ্যাক্ট চেক করে দেখেন, ইভেন আমি আমার বইতেও লিখছি যে পৃথিবীর অর্থনীতিতে শুধু ডলার সার্কুলেট হইতেছে $100 ট্রিলিয়ন। 100 ট্রিলিয়ন। তাহলে পৃথিবীতে টাকার অভাব আসলে নাই, অভাবটা হচ্ছে আপনার রিসিভারে। আপনি ব্রেনে সেট করতেছেন যে টাকার অভাব, টাকার অভাব নাই, আপনার ব্রেনে এই প্রোগ্রামটা নাই। আমরা মোবাইল এখন সবাই ইউজ করি, আপনার মোবাইলে যদি ফুড পান্ডার অ্যাপসটা না থাকে বা উবারের অ্যাপস না থাকে, আপনি কি ইউজ করতে পারবেন না। তাহলে আপনি ব্রেইনে এই প্রোগ্রামটা কখনো দেননি, ব্রেইনে প্রোগ্রাম দিয়েছেন কোটি টাকা অনেক টাকা, এই টাকা দিয়ে এই টাকা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। দ্যাটস এটাও আপনার ব্রেইন ওয়ার্ক করতেছে এবং এই অপরচুনিটিগুলো এখন যখনই আপনি প্রোগ্রাম দিলেন যে কোটি টাকা অনেক টাকা না, স্টিল আপনার সামনের অপরচুনিটিগুলো আপনি দেখা শুরু করবেন। এখন বলবেন যে এটা কি এইরকম ম্যাজিকের মতো? হ্যাঁ, ট্রুলি। বিকজ আমি একটা কোট সবসময় বলি যে উই অনলি সি হোয়াট উই সিক অ্যান্ড উই অনলি সিক হোয়াট উই বিলিভ। আপনি যদি বিশ্বাসই না করেন আপনার পক্ষে 1 কোটি টাকা সম্ভব না, আপনি কোনোদিনই অপরচুনিটি দেখবেন না। আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস এখন বলি, আপনি একটু আপনার নাকটা দেখেন তো। কিভাবে দেখবো? দেখেন, এটা তো পুরোপুরি দেখা যায় না, বোঝা যাচ্ছে তো? কিন্তু এই যে যে দেখতে বললাম, এখন কি দেখা যাচ্ছে না নাকটা? এই যে হ্যাঁ, ওই চেষ্টা করলে দেখা যাচ্ছে। যখন আপনি সিক করতেছেন, খুঁজতেছেন, কিন্তু এই নাক আপনার সামনে, আপনি কিন্তু দেখেন না। হ্যাঁ, এত সামনে থাকার পরও যখন আপনি প্রোগ্রাম দিলাম যে নাকটা দেখেন, এখন কিন্তু দেখতেছেন। দেখেন, এইভাবে যদি সবসময় দেখতে আমাদের বিরক্ত লাগতো, কিন্তু কিন্তু আমাদের ফোকাসটা নাকে থাকে না, ফোকাসটা হয়তো বইয়ে থাকে, কাজে থাকে, দ্যাটস আমরা দেখি না। সো এরকমই, মানে আমরা আমাদের সামনের অপরচুনিটি দেখবো না যদি না আমরা ফোকাস করি। সো পৃথিবীতে টাকার অভাব নাই, এবং আমি বইতে ক্যালকুলেশন করে দেখাইছি যে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে শুধু ডলারগুলো যদি ভাগ করে দেয়, আপনি বাংলাদেশে অবস্থান করছেন, আপনার ফ্যামিলিতে যদি অ্যাটলিস্ট 5 জন লোক থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে 69 লাখ টাকা অন অ্যাভারেজ থাকার কথা পৃথিবীর সবার মাঝে ভাগ করে দিলে। এবং বিল গেটস এখানে খুবই ইন্টারেস্টিং একটা কথা বলছে যে পৃথিবীর সব মানুষকে ইকুয়ালি সকল অ্যাসেট বা টাকা পয়সা সমান ভাগে ভাগ করে দিলে 2-3 বছর পরে যারা বিলিয়নিয়ার বা টাকার মালিক আবার ধনী হয়ে যাবে, গরিবরা আবার গরিব হয়ে যাবে, বিকজ অফ দ্য সেট পয়েন্ট। আপনি যতক্ষণ না আপনার সেট পয়েন্টটা আপগ্রেড করছেন, এটা অনেকটা গাড়ির স্পিডোমিটারের মতো। আপনার গাড়ি মার্সিডিজ অথবা আপনি রোলস রয়েস, পৃথিবীর সেরা মানের গাড়ি নিলেন, মানে কিন্তু আপনার স্পিডোমিটারে 20 কিলো দেওয়া, যত জোরেই গেছে চাপ দেন, আর যত তেল ভরাই থাক, যত স্মার্ট লেটেস্ট গাড়িই থাক, গাড়ির মধ্যে ইটসেলফ ফাংশনালিটি 180-তে টানার আছে, যেহেতু স্পিডোমিটার 20 বা 40 এর বেশি দূরে যাবে না। সেম এজ আল্লাহ তাআলা আপনার ব্রেনের মধ্যে এই ফাংশনালিটি দিয়ে রাখছে, কিন্তু আপনি যেহেতু স্পিডোমিটার আপগ্রেড করছেন না, বিধায় আপনার কাছে মনে হচ্ছে যে এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ পবিত্র কোরআনের সূরা হিজরে স্পষ্ট করে বলেছেন যে নিশ্চয়ই তোমার রবের কাছে আছে সকল বস্তুর রত্ন ভাণ্ডার, তার ভাণ্ডারে অভাব নাই, কিন্তু আপনি তার কাছে চাইতে জানছেন না। আপনি চাইতে কি ভয়? সে তো বলে নাই যে তুমি কেন 1 কোটি টাকার বেশি চাচ্ছ। আপনি শত শত হাজার কোটি টাকার মালিক হয়ে সব মানুষের জন্য বিলায় দেন। আরও আমার টার্গেট, আমি বলেছি এটা আমার জীবদ্দশায় আমি অন্তত 1000 কোম্পানির মালিক হয়ে মারা যেতে চাই, এবং এই প্রত্যেকটা কোম্পানি প্রফিট আমার ফ্যামিলিতে বা আমার কাছে আসবে না, প্রত্যেকটা কোম্পানির প্রফিট থেকে অন্য মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ হবে ইনশাআল্লাহ। দ্যাটস মাই ড্রিম। সো ওইভাবে আমি কাজ করছি। সো দিস ইজ মাই সেট পয়েন্ট। আমি আসলে ওই যে টাকার ফিগার চাইলেন, আমি টাকা দিয়ে ওই জিনিসটাকে আমি দেখছি না, বরং আমি কতটুকু ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছি সেইভাবে দেখছি। গ্রেট, অনেক ভালো উত্তর। শেষ যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে, এখন তো আপনি বিজনেস কোচ হিসেবে অনেক বড় বড় বিজনেসম্যানের সাথে আপনার কি বলবো, আপনার সেশন চলছে, আপনি তাদেরকে গাইড করছেন, কোচ করছেন। সো একেবারে আমাদের যারা ভিডিও দেখছেন তারা তো সবাই অত বড় মাপের বিজনেসম্যান না। অনেকে আছেন যে কিছুদিন হলো শুরু করেছেন, অনেকে আছেন শুরু করবেন বলে ভাবছেন। সবাইকে নিয়েই আমাদের অডিয়েন্স। তো তাদের উদ্দেশ্যে আমি যদি একটা প্রশ্ন করি তাদের জন্য, যে যারা একেবারে আমি ধরতে পারি লেভেল 0, 1 বা মাইনাসে আছে, যারা চাকরি থেকে বিজনেসে আসতে চাচ্ছে, তাদের জন্য আপনার বেস্ট 3টা কোন সাজেশন হতে পারে অ্যাজ আ কোচ? আমি বলছি অ্যাজ আ কোচ। এখানে প্রথমে আমি একটু উত্তরটার আগে একটা মিসকনসেপশন আমি ক্লিয়ার করতে চাই। মার্কেটে সবার একটা মিসকনসেপশন, বিকজ অফ দ্য ব্রিফ কোচিং প্রোগ্রাম, সবাই মনে করে যে আমার সব প্রোগ্রাম মনে হয় অনেক হাই ভ্যালু, মানে সাধারণ পিপলের জন্য না, বা খুবই ইন্টারেস্টিং ইনফরমেশনটা সবাইকে দেওয়া উচিত। আমার ইউটিউবে বিজনেস মাস্টারি নামে প্রায় 10 ঘন্টার উপরে একটা ফ্রি কোর্স আপ করা আছে। আচ্ছা, যেটাতে বিজনেসের অনেকগুলো ফান্ডামেন্টাল জিনিস, মার্কেটিং থেকে শুরু করে স্ট্র্যাটেজিক্যাল, ব্রেইনের সেট পয়েন্ট আপগ্রেড করা, বিলিফ, অ্যাবসলুটলি ফ্রি, নাম্বার 1। নাম্বার 2,
যারা চাকরি থেকে অথবা একদম ছোট অবস্থায় বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কোচকাঞ্চন.একাডেমি আমাদের ওয়েবসাইটে গেলে বিজনেস ফান্ডামেন্টালস, মানে বিজনেসের জন্য একদম শুরুর দিকে যা যা কিছু লাগে ওইটার উপরে 3 ঘন্টা প্লাস একটা কোর্স রেকর্ডেড দেওয়া আছে, অ্যাবসলিউটলি ফ্রি। ওইটাও ফ্রি করে নিতে পারছেন। এই দুইটা করে ফেলেন। তারপরে যখন এই দুইটা করে মনে হলো যে না আমার আরেকটু আপগ্রেড দরকার, এই ফাঁকে আমার বিজনেস ব্লু প্রিন্ট, ক্যাশ মেশিন অ্যান্ড ব্রেইন ব্যালেন্স ইকুয়ালস ব্যাংক ব্যালেন্স বইটা পড়ে ফেলেন। ওকে, 3টা বই কিনতে আপনার মনে হয় 1,1200 টাকার মধ্যে এনাফ। যারা ভাবছেন যে অনেক টাকা কোচ কাঞ্চনের কোর্স, ভুল। আমার কোর্স বরং ফ্রি, এবং এগুলো মিলিয়ে সোফার আমরা 1,25,000 উদ্যোক্তাকে এগুলোর মাধ্যমে ট্রেন আপ করেছি শুধু ফ্রিতে। আমার ক্যাশ মেশিন বই পড়েছে 70,000-এর বেশি উদ্যোক্তা। রাইট। সেইখানে আমার ব্রেভ মেম্বার আছে অ্যারাউন্ড 700। এখন মানুষ আমাকে এই 700 দিয়ে জাজ করতেছে, ওইখানে আমি 1,25,000-কে যে সার্ভ করলাম ফ্রিতে, এইটা মানুষের স্কিপ করে যাচ্ছে। এই মিসকনসেপশনটা যারা ছোট আছে আমি বলবো যে এগুলো একটু করে ফেলেন, কন্টিনিউয়াস লার্নিংয়ে থাকেন। বিকজ এখনকার পৃথিবীতে আপনাকে টিকে থাকতে গেলে লার্নিং করতে হবে, বিকল্প নাই। কারণ সবাই লার্নিং করছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা আপনি হয়তো ভাবছেন যে আপনি ছোট বিধায় বা বাংলাদেশি বিধায় আপনাকে লার্ন করতে। স্টিভ জবসের কোচ ছিল, জাকারবার্গের কোচ ছিল, বিল গেটস এখনো প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে। কেন? সে কিন্তু বিল গেটস হওয়ার পরে বই পড়া শুরু করেনি, বই পড়েছেন বিদেশে বিল গেটস হয়েছে। আমরা অনেক সময় অনেক টাকা পয়সা হোক এরপরে বই পড়বো না। অনেকেই বলবেন যে বই পড়তে তো ভালো লাগে না। ভাই, ভালো লাগে না, তারপরেও পড়েন। কারণ আপনার সমস্ত ভালো লাগার জীবন ভালো না লাগা কাজগুলোর বিপরীতে অবস্থান করছে। আপনি অসুস্থ ফিল করতেছেন, তারপরে বই পড়েন। আপনার যেটা করণীয়, আমি সবসময় এই কথাটা বলি যে জীবনে সফল হতে গেলে মন যা চায় তা না করে যা করা দরকার তা করেন। এই পরামর্শটা সবার আগে দিব যে মন যা চায়, যে আমার মন এটা চাইতেছে না, ভালো লাগতেছে না, আজকে তো বৃষ্টি, তারপরে আমার করণীয় কাজটা করেন। আজকে ঘুম লাগতেছে, তারপরে করণীয় কাজটা করেন। রাইট, ডু ইট এনিওয়ে। এবং পৃথিবীর সব টপ পারফর্মাররা সমস্ত অসুস্থতাকে পাড়ি দিয়ে, এই যে আমরা মাইকেল জর্ডানের কথা জানি, 1997-এ সে NBA এর খেলার আগে অসুস্থ, তার ফ্লু, পেট খারাপ, মানে শুয়ে পড়ছে প্র্যাকটিস এরিয়ার মধ্যে। সেই অবস্থায় খেলে সে কিন্তু দলকে ওই খেলায় জিতাইছে। তার 2 দিন পর চ্যাম্পিয়নশিপ শিকাগো বুলসের হয়ে, সেইখানে প্রচণ্ড মানে ঢলে পড়ে যাচ্ছে, তারপরও সে নিজেকে পুশ করেছে। তো প্রথম হচ্ছে আপনার ভালো না লাগলেও করেন, ডু ইট এনিওয়ে, জাস্ট ডু ইট। আপনার করতেই হবে, কোনো উপায় নেই, কারণ বিজয় আপনার লাগবেই। আমি সবসময় এই কথাটা বলি। নাম্বার 2 হচ্ছে ব্রেইনকে প্রেশার দেন। ওকে, ব্রেন ইজ দ্য আলটিমেট ম্যানেজিং ডিরেক্টর, সিইও অফ ইউর লাইফ। ওরে যদি আজেরা রাখেন, অনেক ব্যবসায়ীরা তার কর্মীদের নিয়ে হেভি পেরেশান যে ও কাজ করে না, এটা করে না। ভাই, আপনার জীবনের সবচেয়ে বড় কর্মী আপনার ব্রেন। আপনি আর আপনার ব্রেন এক জিনিস না, দুইটা আলাদা জিনিস। ওকে প্রোগ্রাম দেন, ওকে প্রেশার দেন। এই জন্য ওই যে মোহাম্মদ আলী ক্লের একটা কথা আমি সবসময় বলি, উনি প্রায় বলতো যে আমার সকালে উঠে জিমে যাইতে খুব খারাপ লাগে, আমার এক্সারসাইজ খারাপ লাগে, ট্রেন আপ করে নিজের বডিরে পেইন দিতে খারাপ লাগে, বাট আই লাভ টু বি আ চ্যাম্পিয়ন হইতে আমার খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এই পেইনটা দেই। বিশ্বাস করেন, সাকসেসফুল অ্যান্ড ফেইলিওর পিপলের একটা কমন জিনিস কি জানেন? সবাই তো শুধু ডিফারেন্স বলে, আমি সিমিলারিটিস বলি। সাকসেসফুল অ্যান্ড ফেইলিওর পিপল দুইজনেরই কাজ করতে খারাপ লাগে, কারণ ফান্ডামেন্টালি আওয়ার ব্রেইন ইজ লেজি। আমারও খারাপ লাগে, বিশ্বাস করুন, বই পড়তে, কিন্তু তারপরেও করি, কারণ আমি জানি এই খারাপ লাগাটা আমাকে একটা ভালো লাগার লাইফ দিবে। আমি জানি সকালবেলা জিম করতে আমারও খারাপ লাগে, ভাই আপনার যেমন লাগে আমারও খারাপ লাগে, কারণ আমি এটা দিই, কারণ আমার বডির ফিটনেসকে আমি বেশি ভালোবাসি। আমারও খারাপ লাগে ভালো ভালো খাবারগুলো সামনে থাকার পরও না খাইতে, তারপরও আমি খাই না, বিকজ আমি আমার হেলথকে এর চেয়ে বেশি প্রায়োরিটি দিই। সো খারাপ সাকসেসফুল পিপলদেরও খারাপ লাগে, ফেইলিওরদের খারাপ লাগে। খারাপ লাগার পরেও সাকসেসফুল পিপলরা কাজটা করে আর ফেইলিওরটা ছেড়ে দেয়। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে গুড হ্যাবিট ডেভেলপ করেন। কারণ আপনার সাকসেস অ্যান্ড ফেইলিওরের মাঝখানে যে জিনিসটা গ্যাপ ফিলার বা ব্রিজ, এটা হচ্ছে হ্যাবিটস। ফার্স্ট ইউ বিল্ড হ্যাবিটস অ্যান্ড হ্যাবিটস বিল্ড ইউর লাইফ। সো আমি মজা করে আমার কোচিং ক্লাসে বলি যে আপনি যদি আমি আপনার লাইফস্টাইল দেখে আপনার ভবিষ্যৎ বলে দিতে পারবো। আপনার হ্যাবিট দেখলে তো এটা বলা সম্ভব যে আপনি এটা প্রতিদিন করতেছেন, প্রতিদিন বাজে খাবার খাচ্ছেন, তার মানে 10 বছর পর আপনি ডিজিজ। আপনি প্রতিদিন বই পড়তেছেন না, মানে আপনার ব্রেন ড্যামেজ হইতেছে, 10 বছর পর আপনি পিছাইতেছেন। দেখেন এইখানে ওই যে আমি একটা ক্লাস করাই ইসের উপরে, 6 physics law to scale up your business। এখানে একটা ল পড়াই আমি, ল অফ এন্ট্রপি। ল অফ এন্ট্রপি অনুযায়ী, মানে আমি ফিজিক্সের সূত্রগুলোকে আমি বিজনেসে নিয়ে আসি। আচ্ছা, ওই ল অফ এন্ট্রপি অনুযায়ী
আগানোর জন্য, গ্রোথের জন্য ড্রাইভ না দেন, অটো পিছাবেন। আচ্ছা, দেখেন আগাছা কিন্তু লাগাইতে হয় না, না অটো হয়। তাহলে গাছ রোপণ করতে হয়। দেখেন আমরা প্রতিদিন যে ব্রাশ করি, ব্রাশ কিন্তু প্রতিদিন কষ্ট করে করতে, এটা হ্যাবিট। 2 দিন ব্রাশ না করেন তো খারাপ ময়লা লাগবে। তো অটো হবে, ঘর নোংরা হয় অটো। পরিষ্কার করতে পরিশ্রম না। আপনি যদি অগ্রগতি চান তাহলে কনসাসলি নিজেকে পেইন দিয়ে দিয়ে আগান। ভালো না লাগলে অসুস্থ করেন, ডু ইট এনিওয়ে। রাইট, খারাপ লাগতেছে তো ম্যাজ ম্যাজ শরীর করেন, বাইরে রোদ প্রচন্ড তারপরও করেন, বৃষ্টি প্রচন্ড তারপরও করেন। আমি 17টা বছর ভালো লাগে নাই তারপরও করে গেছি। দ্যাটস ওয়াই আমি যে লাইফটা এখন লিড করি এটা অনেকে ঈর্ষান্বিত যে কোচ কাঞ্চন এমন লাইফ কেমনে পাইলো। বাট আমি যেই পেইনটা নিয়েছি এটা আপনি নেন, সেম লাইফটা আপনিও পাবেন। রাইট, কিন্তু পেইনটাকে এই 17 বছর ব্যাপী ট্র্যাজিক লাইফ লিড করেছি, মামলা খেয়েছি, অভাব অনটন ছিল, স্টিল আমি বই পড়া ছাড়ি নাই, স্টিল আমি ট্রেনিং করা ছাড়ি নাই। এই যে আপনার সাথে পডকাস্ট, এখন রাত 12:30 বাজে। ওরে বাপরে, তাই নাকি? হ্যাঁ, আমি শেষ করে গিয়ে রাতে আবার ট্রেনিং এ বসবো, তারপর সেইরি করে ঘুমাবো। স্টিল আমার ভালো লাগবে না, আমি জানি ক্লান্ত লাগবে, তারপরও আমি জানি পৃথিবীতে যতক্ষণ বা ঘুমানোর জন্য কবরে গিয়ে ঘুমান, জান্নাতে গিয়ে ঘুমায়েন, দুনিয়া যতক্ষণ আছেন অ্যাক্টিভ ঘুম। হ্যাঁ, তার মানে ঘুমাবেন না, 7 থেকে 9 ঘন্টা ঘুমান। দেখেন হ্যাবিটটা কেন ইম্পর্টেন্ট, কারণ আপনি দেখেন এই যে নেগেটিভ চিন্তাটা অটোমেট হয়ে গেছে না, এটাকে পজিটিভলি কনভার্ট করেন। আপনি হতাশা, দুশ্চিন্তা এগুলো করে একটা বেনিফিট আমাকে দেখাতে পারবেন, তাহলে আমিও আপনার দলে চলে আসবো। তাহলে আপনি কেন করছেন? আপনি টাকা পয়সাকে খারাপ ভাবতেছেন, প্রতিদিন তো আপনাকে এটা দিয়ে চলতে হবে, তাহলে কেন ভাবতেছেন? এইগুলোকে অল্টার করেন। হ্যাবিট নিয়ে আমি একটা গল্প বলে আমরা অলমোস্ট শেষ দিকে, গল্পটা খুবই ইন্টারেস্টিং। কোরিয়ান যুদ্ধের সময় আমেরিকান সৈন্যবাহিনী ওইখানে ছিল, তারা একটা প্র্যাকটিস করতেছিল। এই প্র্যাকটিসে তারা প্র্যাকটিস হচ্ছে প্যারাসুট নিয়ে তারা বিমান থেকে ঝাঁপ দিবে। তো তারা প্র্যাকটিস সেশনে প্যারাসুট ভাগ করতে গিয়ে দেখলো যে সবার জন্য পর্যাপ্ত নাই। মানে ওইখানে ডানহাতি যারা আছে, সে ধরেন ডানহাতি 100 জন আছে, প্যারাসুট আছে 99টা আছে, একটা প্যারাসুট শর্ট আছে। একটা প্যারাসুট হচ্ছে বাঁ হাতিদের জন্য, ওকে, ডান হাতিদের একটা প্যারাসুট শর্ট। তো ওইখানে অর্ডিন্যান্সের যিনি হেড ছিলেন উনি সবাইকে প্যারাসুট বুঝাই দিলেন। বুঝাই দেওয়ার পর একজনকে বললেন যে এই একটা প্যারাসুটই আছে, বাট তুমি যেহেতু ডান হাতি, তুমি প্যারাসুটটা বাম হাতের, তো তুমি যেটা করবা তোমার বাঁ হাত দিয়ে এটা নিতে হবে। এটা ওই কি বলে, রিপ কর্ড বলে, এটাকে টান দিলে প্যারাসুটটা খুলে ওপেন হয়ে যায়। রাইট, তাহলে বাঁ হাতিদের জন্য এই পাশে আর ডান হাতিদের জন্য এই পাশে। দেখেন এটা অডিয়েন্স খেয়াল করে শুনবেন জিনিসটা, হ্যাবিটটা কি পাওয়ারফুল জিনিস, খুবই ডেঞ্জারাস একটা রিয়েল লাইফ এক্সাম্পল। তো সবাই প্র্যাকটিসে চলে গেছে, বিমান 8000 ফিট উপরে উঠছে, ওইখান থেকে প্যারাশুটে ঝাঁপ দিছে, সবাই সুন্দর করে ল্যান্ড করতেছে, ওদের প্র্যাকটিস চলতেছে আর কি। হঠাৎ করে একটা প্যারাশুট ওপেন না হয়ে ঝাঁপ দিল, তপাস করে পড়ে একটা সৈনিক মারা গেল। তো মারা গেল, সবাই অবাক, ঘটনা কি, কোনো কি শত্রুপক্ষের কোনো কিনা, প্যারাশুটে কোনো ডিস্টার্ব ছিল কিনা, বা ছিঁড়ে গেছে সামথিং, কোনো রং কিনা, এটা নিয়ে রিসার্চ ব্যাপক করতেছে। প্যারাশুট নিয়ে চিন্তিত সবাই, প্যারাশুট ওপেন হয় নাই, সামথিং ইজ মিসিং, রং। করতে করতে একজন খেয়াল করলো যে তার এইখানে শার্টের এইখানে আঁচড় দিয়ে ছিঁড়ে গেছে এবং এখান থেকে রক্ত বেরোচ্ছে। হোয়াটস দ্য ম্যাটার? পরে এটা নিয়ে রিসার্চ করে তাদেরকে ইয়েতে নিয়ে গেল, টেকনিক্যাল টিম বা ডক্টররা যারা ছিল, করে দেখলো আলটিমেটলি প্যারাশুটে কোনো প্রবলেম ছিল না। প্রবলেম কোথায়? প্রবলেম ছিল তার হ্যাবিটে। তার হ্যাবিট হচ্ছে সে ডান হাতি, সারা জীবনব্যাপী সে প্যারাশুট থেকে ঝাঁপ দিছে, এইভাবে টান দিছে। এখন জাস্ট ঝাঁপ দেওয়ার আগ মুহূর্তে তাকে বলা হয়েছিল যে তোমাকে বাম হাতিদের প্যারাশুট, লেফট হ্যান্ডের যারা, তাদের প্যারাশুট সে ভুলে গেছে হ্যাবিটের কারণে, তোমাকে এই হাত দিয়ে এইখানে করতে হবে। কি ডেঞ্জারাস দেখেন, ওই হ্যাবিটের কারণে সে এই রিপকট খুলতে খুলতে এইখানের শার্ট ছিঁড়ে ফেলছে, তার গোস্ত খুলে নিয়ে আসছে, মাংস উঠে গেছে, মানে এতবার সে প্রচন্ড মানে পড়ে যাচ্ছে। তো এমন ট্রাই করছে, কিন্তু ওইটা তো তার অভ্যেস, রাইট। আর ওইটা তো মাত্রই তাকে বলা হয়েছে যে তুমি এই পাশ থেকে খুলো, ওইটা তার ব্রেন তখন ওয়ার্ক, ওই যে অটো ব্রেন তো অটো ফাংশন করে। আমাদের লাইফে আমরা যে জিনিসগুলোকে ব্রেনে হ্যাবিট করে অটোমেট করে ফেলি, এটা অটো ফাংশন করে। ঠিক এই সৈনিকটা যেভাবে মারা যাচ্ছে শুধু এই হ্যান্ড থেকে এই হ্যান্ডে না নেওয়ার কারণে, আমরা ঠিক এরকম রং বিলিভের কারণে, ওল্ড বিলিভ ধরে রেখে, ওই অভ্যাসগুলো, বদ অভ্যাসগুলো ধরে রেখে আমরা মরে যাচ্ছি, গোস্ত খুলে নিয়ে আসতেছি লাইফের। দ্য হ্যাবিটটাকে আমরা চেঞ্জ করতেছি না। এইটা চেঞ্জ করেন, লাইফ চেঞ্জ হয়ে যায়। এভরি ডে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কারেকশন করেন, স্ট্রিমলাইন করেন, লাইফ অনেক সুন্দর হয়ে যাবে। রাইট। সো
আপনি এবং আমার অডিয়েন্স বুঝতে পেরেছে কিনা জানি না যে আমি কিন্তু গত 3 দিন থেকে না ঘুমানো, আপনি যেটা বলছিলেন আমি নিজের সাথে রিলেট করতে পারছিলাম যে প্রচুর কাজের প্রেশার, একের পর এক কাজ আমি শেষ করে কুলায় উঠতে পারছি না, কিন্তু তারপরেও এই যে ভালো লাগার জন্যই আপনার সাথে আসলে আড্ডায় বসে। আমি একটা মেসেজ একটু দিব, অডিয়েন্স আবার রং মেসেজ নিতে পারে যে এত কাজ করে লাভ কি। দেখেন, কাজ না করে লাভটা কি? কাজ না করে আপনি শুয়ে থাকেন, আপনাকে অনেক টাকা দেওয়া হলো, এখন বলবেন যে আপনি অনেক টাকার মালিকের জন্য বক 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 করতেছেন। আপনাকে অনেক টাকা দেওয়া হলো, আপনি শুয়ে থাকলে আপনার ভুঁড়ি বাড়বে, আপনার ডায়াবেটিস হবে, আপনার ব্লাড প্রেশার হবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে অকেজো হইতে থাকবে। সো আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে। ওই যে আমাদের হার্টবিটই তো বলে দেয় যে অলওয়েজ এরকম অ্যাক্টিভ থাকো। ফ্ল্যাট মানে আপনি ডেথ একদম। এখন আমরা কাজ করতেছি কিন্তু আসলে টাকার জন্য না। অনেকে ফিল করে এত কোর্স করেন ট্রেনিং, আমি তুলে আনার জন্য। কারণ আমি যে স্ট্রাগলিং জার্নির মধ্য দিয়ে এসেছি, আমি অলওয়েজ ফিল করি অনেকে আমার কোচিং করে সুইসাইড থেকে ফেরত আসতেছে। এই যে আমি জাস্ট আজকে যার সাথে মিটিংটা করে এই প্রোগ্রামে আসলাম, উনি 4.5 কোটি টাকা ঋণে ছিলেন। জাস্ট 6 মান্থের কোচিংয়ে একটা অর্ডার পাইছে 14 কোটি টাকার। ওইটা থেকে বের হয়ে উনি প্রায় এখন একটা বিগ প্রজেক্ট নিয়ে আমার সাথে প্রপোজাল নিয়ে কথা বলতে আসছিলেন। আমি যে জাস্ট গত প্রোগ্রামে আমার এক পার্টিসিপেন্ট সে জানালো, সে আমার সাথে যখন জয়েন করে গত 1 বছর 3 মাস আগে 70 লক্ষ টাকা সে ঋণে, খুবই ক্রাইসিস স্ট্রাগলিং। তাকে আমি ওই যে সিস্টেমাইজ করে দিয়েছি তার বিজনেস লাইফস্টাইলকে। সে গত 1 বছরে 50 কোটি টাকা সেল করছে। বাপরে। সো এই যে ইম্প্যাক্টগুলো যখন দেখি যে একটা মানুষ এত স্ট্রাগলিং, এত প্রবলেমে, তাকে যখন তুলে, এইটার তৃপ্তিটা না আসলে টাকা দিয়ে কোনোভাবে মূল্যায়ন করা সম্ভব না। আসলে আমরা যারা কাজ করি, আসলে আপনি কাজটাকে একটা বিনোদন বানায় ফেলেন। সিম্পল রাইট। আমি বিনোদন হিসেবে কাজ করি, মজা পাই। এই যে কথা বলতেছি মজা, আমি জানি এইটা কোনো না কোনো মানুষের লাইফ চেঞ্জে ভূমিকা রাখে, যার কারণে রাত মাঝরাত, বাট আমার মধ্যে ফিল নেই। আমার মনে মাত্র ঘুম থেকে উঠলাম, মানে আরো 3 ঘন্টাও যদি কথা বলি আমার মনে হয় আরো ভালো লাগবে, যে আরো মানুষের জন্য কাজ করতে পারতাম। তা তো বটেই, তা তো বটেই। আমরা আপনার নেক্সট বই কবে পাচ্ছি? আমি প্রতি বছর, এটা আমার একটা রুটিন ওয়ার্ক হয়ে গেছে, বই মেলার আগ দিয়ে আমার একটা বই বের হয়। আবার 1 বছর অপেক্ষা করতে হবে? আবার 1 বছর অপেক্ষা করতে হবে। ইন দ্য মিন টাইম আমার অলরেডি 6টা বই বের হয়ে গেছে। নতুন ব্রেইন ব্যালেন্স ইকুয়ালস ব্যাংক ব্যালেন্স বের হলো। এটা খুবই ইন্টারেস্টিং একটা বই, এবং আমি একটু দেখাতে চাই অডিয়েন্সকে একটা মজার জিনিস। দেখেন, এই বইটার কাভারটা যদি আপনারা খেয়াল করেন, একদিকে আমি সোজা হয়ে দাঁড়ায় আছি, আরেকদিকে আমি উল্টা। তার মানে এইটা প্রচ্ছদটার মধ্যে একটা মজা আছে কিন্তু, এবং এইটার একটা বড় লেসন আমি এই বইটাতে দিয়েছি, যে উল্টে দেখুন জীবন পাল্টে যাবে। দেখেন, এই বইটাকে যখন আমি উল্টাচ্ছি, এবার দেখেন সোজাটা উল্টে গেল। হ্যাঁ, ঠিক আপনার জীবনটা এরকম। আপনি জীবনটাকে যেভাবে উল্টায় দেখতেছেন, একটু ফ্লিপ দ্য স্ক্রিপ্ট, দেখবেন যে যেটাকে হতাশা দেখতেছেন ওইটার মধ্যে আশার আলো পাবেন, যেটাতে প্রবলেম দেখতেছেন ওইটার মধ্যে পসিবিলিটি পাবেন। সব জোড়ায় জোড়ায় সৃষ্টি, যেটাকে বলা হয় ল অফ পোলারিটি, এভরিথিং ইজ ডুয়াল। তা আপনি প্রবলেম দেখছেন মানে পাশেই পসিবিলিটিটা খুঁজে নিকটু, জাস্ট লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই বইয়ের মধ্যে এই জাতীয় অনেকগুলো সাইন্টিফিক মেসেজ আপনারা পাবেন, যেটা আই হোপ আপনারা খুবই এনজয় করবেন। ঠিক আছে, অবশ্যই। আমি বইটা পড়েছি, আই 100% রিকমেন্ড দিস। সো কাঞ্চন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মাঝরাত পার হয়ে গেছে, আমরা কখন আড্ডায় টাইম চলে গেল বুঝতেই পারলাম না। ইম্প্যাক্টফুল আড্ডা ছিল, অনেক প্রশ্নগুলোর জন্য থ্যাঙ্কস, যে অসাধারণ। না, এখন অনেক প্রশ্ন বাকি। আপনি আবার কবে আমাদেরকে সময় দিতে পারবেন, এটা আমরা পডকাস্টের শেষে আবার ডিসাইড করব, বিকজ আমাদের অডিয়েন্স চায়। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। হ্যাঁ, অডিয়েন্সের জন্য লাস্ট একটা কথা বলে শেষ করব। বিকাম দ্য পাইলট অফ ইউর ব্রেইন, নট দ্য প্যাসেঞ্জার। আপনি আপনার ব্রেইনের পাইলট হয়ে ওঠেন, অ্যান্ড দ্য হিরো ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর ইজ ইন ইউর ব্রেইন। আমরা মনে করি একটা হিরো আসবে, ম্যাজিক্যালি আমার লাইফটাকে চেঞ্জ করে দিবে। আপনার ব্রেইনই আপনার হিরো। ইউর ব্রেইন ইজ দ্য আলটিমেট ওয়েলথ প্রডিউসিং অ্যাসেট। আমি বলি যে আপনার ব্রেইন হচ্ছে আপনার স্কিল্ড, প্রত্যেকটা ব্রেইন কিন্তু একটা ক্যাশ মেশিন। সো আপনি ম্যাজিকের জন্য অপেক্ষা করেন না, ইউর ব্রেইন ইজ দ্য ম্যাজিক, ওয়ার্ক অন ইউর সেলফ অ্যান্ড সি দ্য ম্যাজিক। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের এপিসোডটা এখানেই শেষ করব। শেষ পর্যন্ত যারা পডকাস্টে দেখেছেন তারা কমেন্টে জানাতে পারেন যে শেষ পর্যন্ত দেখেছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি অনেক কিছু আমরা একসাথে শিখতে পারলাম। আর এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ আস্ক ইন দ্য কমেন্ট সেকশন। সেখানে থেকে আমরা অবশ্যই প্রশ্ন কালেক্ট করে নেক্সট কোনো এপিসোডে কাঞ্চন ভাইয়ের সাথে আবার বসতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।